গল্পের নাম মন বাড়িয়ে ছুঁই। কলমে ফাবিয়া মম। গল্পের 11তম অংশ। এটুকু বলতেই কপালগলা ঘেমে একাকার মাহদির। এখনো অবিরামভাবে হাঁপাচ্ছে সে। বুকের ধরফর করা জায়গায় হাত রেখে ঢোক গিলে যাচ্ছে। কোনোমতে বৃদ্ধামূলটা অডিও অপশন থেকে সরিয়ে সেন্ড মারল। বাচ্চাদের মতো হামাগুড়ি দিতে রিস্কোজনটা কভার করতেই একদৌড়ে নিজের রুমে ঢুকল মাহদি। দরজা আটকে বিছানায় ধপাস করে শুয়ে পড়ল। বালিশে মুখ ডুবিয়ে হাঁপিয়ে যাচ্ছে, নিঃশ্বাস ওর শান্ত হচ্ছে না। এদিকে সেন্ড অপশনের জায়গায় ভুলবশত অন্যখানে ফরওয়ার্ড হয়েছে অডিওটা। যদি ফরওয়ার্ড মেসেজটা ওই ব্যক্তি সিন করে তাহলে কেমন তাণ্ডব লীলা হবে কেউ জানে না। চাপা আর্তনাদে চিল্লিয়ে উঠল মেহনুর। রুমের প্রতিটি দেয়াল যেন সাক্ষী হিসেবে মৌন রইল। অসহ্য ব্যথায় চোখ খিচে আছড়ে পড়ল কান্নায়, সাথে সাথেই মাথা নামিয়ে ফেলল বিছানার দিকে। পৈশাচিক আনন্দে হাসি ফুটল কারোর, তবুও রক্তাক্ত হাতটা সে ছাড়ল না। রক্তে মাখামাখি হওয়া সাদা ব্যান্ডেজের হাতটা আরও তীব্রযোগে মুচড়ে ধরল। মুচড়ে দিতেই ঠোঁট কুঁচকে দাঁত শক্ত করল রজনী ইবনাত। ব্যথায় কুণ্ঠিত হওয়া মেহনুর গলা ফাটিয়ে চিৎকার করতে পারল না। গলনালীর কাছে সব শব্দগুলো তার জট পাকিয়ে গেল। অবনত অবস্থায় চোখ কুঁচকেই ডান হাতটা দিয়ে চাদর খামচে ধরল। মুচড়ে ধরার প্রবণতা যত তিলতিল করে বাড়ছে, ততই 5 আঙ্গুলের মুষ্টিতে বিছানার চাদরটা দলা পাকিয়ে যাচ্ছে। আর চোখে তার হাতের দিকে তাকালো রজনী, ফিক করে আবারও প্রাপ্তিসূচকের হাসি দিল। দৃষ্টিটা হাতের উপর স্থির রেখে মুচড়ে ধরা হাতটা আকস্মাৎ ছেড়ে দিল। ছেড়ে দিতেই বিছানার উপর ধপ করে ব্যান্ডেজযুক্ত হাতটা পড়ে গেল। সাদা ব্যান্ডেজটার রং পাল্টে লালবর্ণের রূপ নিয়েছে। শুকনো হাতটা যেন কয়েক মিনিটের তাণ্ডবলীলায় তরতাজা রক্তে মেখে গেছে। রজনী নিজের হাতের দিকে তাকিয়ে দেখল, মেহনুরের জন্য তার নিজের হাতটাও পরিষ্কার নেই। রক্তের অংশাবশেষ তার হাতকেও রাঙিয়ে দিয়েছে। সেটা দেখে মনেমনে কিছুটা ঘৃণার উদ্রেক হল। দ্রুত হাতটা পরিষ্কার করার জন্য আশেপাশে তাকালো, কিন্তু মুছার জন্য কিছু না পেয়ে শেষমেশ মেহনুরের আঁচলটার দিকে চোখ আটকাল। মেহনুর তখনও বিছানায় মাথা নুয়ে কাঁদছে। ব্যথায় জর্জরিত হাতটা যেভাবে ধপ করে ফেলেছিল সেভাবেই পড়ে আছে। রজনী চুপচাপ মেহনুরের আঁচলটা টেনে হাত মুছতে নিল। এই সুযোগে আবারও মেহনুরের দিকে আর চোখে তাকালো রজনী। কোনোরূপ বিশেষ প্রতিক্রিয়া না দেখিয়ে হাত মুছতে মুছতেই ব্যঙ্গতার কণ্ঠে বলল, তোমার গালটায় ঠাটিয়ে চড় দিলেও ভালো হয়। পৃথিবীতে কিছু মানুষ আছে যাদের চেহারাই হয় চড় থাপ্পড় খাওয়ার জন্য। তুমিও তাদের থেকে ব্যতিক্রম নও। তোমার সাথে শত্রুতা করার ইচ্ছা নেই। শত্রুতা করতেও যোগ্যতা থাকা লাগে, একটা সমান সমান ব্যাপারও আছে। এই দুটোর একটাও তোমার মধ্যে নেই। আমি ভেবেছিলাম ইউ আর অ্যা স্ট্রং অপোনেন্ট। এখন তোমার অবস্থা দেখে আশ্চর্য হব নাকি হাসব সেটাই ভেবে পাচ্ছি না। মাহতিম তোমার মতো গণ্ডমূর্খ ধরে আনবে, সেটা সত্যিই অবিশ্বাস্য। মেহনুর মাথা নত করে রাখল। তখন উঠানোর সাহস হলেও জোর পেল না। মাহতিমের একটা কথা মনের মধ্যে ঘুরপাক খেতে লাগল, তোমার শান্ত চুপচাপ স্বভাবটা আমার ভালো লাগে। সহসা ব্যথা ভুলে চোখ বন্ধ করল মেহনুর। ঘেটে ঘেটে সেই দিনটার কথা স্মরণ করতেই আবার চোখ আবার খুলে তাকাল। মাহতিম যদি গণ্ডমূর্খকে বিয়ে করে তাহলে এই মহিলার সমস্যা কি? সে কেন মেহনুরের সাথে অমানুষের মতো আচরণ করছে? যেখানে বিয়ের পুরো ব্যাপারটাই মাহতিম নিজে দেখেছে, সেখানে এই মহিলার অবৈধ হস্তক্ষেপ স্বাভাবিক ঠেকল না। মেহনুর ঢোক গিলে একটু স্থির হওয়ার চেষ্টা করল। ব্যথায় হাতটা অসাড় হয়ে আছে তার। নাড়াচাড়া করতে গেলেই মারাত্মক পীড়া দিচ্ছে। রজনী সেখানে আর দাঁড়িয়ে থাকল না, যাওয়ার জন্য উদ্যত হল। তখন দরজার বাইরে পা দিতেই হঠাৎ কি যেন ভেবে পা থামিয়ে ফেলল। মাথাটা পিছু ফিরিয়ে মেহনুরের বিপন্ন অবস্থা দেখে আরেকবার হাসার চেষ্টা করল। সেই হাসিটা ভুতুড়ে কাণ্ডের মতো কিছুক্ষণ স্থায়ী থেকে এরপর গম্ভীরতায় আচ্ছন্ন হল। তীব্র ক্ষোভে জর্জরিত হয়ে মনেমনে বলতে লাগল, তোমার স্বামীকে তো শায়েস্তা করতে পারবো না।
সে অধিকারও আমার নেই। কিন্তু সে হয়তো জানে না তার কলিজার উপর হাত লাগিয়ে কি কি কারুকাজ দেখাতে পারি। তোমার স্বামীকে কাদাজল খাইয়ে ছাড়ব মেহনুর লক্ষ্মী। তোমার স্বামীকে কঠিনভাবে জব্দ করব। দাঁতে দাঁত পিষে কটমট ভঙ্গিতে কথাগুলো বলল রজনী। এরপর পা চালিয়ে হরদম গতিতে সেখান থেকে বেরিয়ে গেল। নিরুপায় মেহনুর ব্যথিত চোখ তুলে রজনীর যাওয়া দেখল। মহিলার দাপটচলন অঙ্গিভঙ্গি সবই যেন অন্য মাত্রায় প্রকাশ পাচ্ছে। শহরে এভাবে চলাফেরা করা মহিলাগুলো এত সহজে দাপট দেখায় না, নেহায়েতের পেছনে বিশাল কারণ লুকিয়ে আছে। ফোনের দিকে প্রায় আটজোড়া চোখ উন্মুখ দৃষ্টিতে তাকিয়ে আছে। তাদের অবস্থা এমন, যেন ফোনের মধ্যেই জান ঢুকে যাচ্ছে। চিন্তায় সবার মুখের অবস্থা 12টা বেজে গেছে, কেউ স্বস্তিতে নিঃশ্বাস পর্যন্ত নিতে পারছে না। নীতি উদ্বেগের যাতনায় রীতিমতো নখ কামড়াচ্ছে, দাঁত দিয়ে নখ কাটছে বারবার। তৌফা ডান হাতের তালুর সাথে বাঁ হাতের তালুটা ক্রমাগত ঘষাঘষি করছে। সৌভিক হাতে ফোন নিয়ে স্ক্রিনের দিকে ব্যাকুল দৃষ্টিতে তাকিয়ে আছে। বাকিদের অবস্থাও একই। হঠাৎ নীরবতা পড় করে ফোনের নোটিফিকেশন বেজে উঠল। ওমনেই হুড়মুড় করে উঠল আটজনের দৃষ্টি। ধুক 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 করে হৃদপিণ্ড লাফাতেই সৌভিক সবার মুখের দিকে একবার একবার করে তাকিয়ে নিল। জোরে দম নিয়ে সেটা শব্দ সহকারে ছাড়তে ছাড়তে নোটিফিকেশন অপশনে বৃদ্ধাঙ্গুল রাখল। সাথে সাথে স্ক্রিনের রং পাল্টে হোয়াটসঅ্যাপের ব্যাকগ্রাউন্ডে ঢেকে গেল। চোখের সামনে স্পষ্ট হলো ছোট্ট একটা ভয়েস টেক্সট। সৌভিক আবারও বুকভর্তি নিঃশ্বাস টেনে সেখানেও বৃদ্ধাঙ্গুল স্পর্শ করল। আঙ্গুল উঠাতেই বাজতে লাগল বাচ্চা কণ্ঠের আতঙ্কিত সুর। প্রতিটি কথা শুনতে শুনতেই বুকের পৃষ্ঠে ধকধক করে তীরের মতো কঠিন কিছু বিদ্ধ হল। সৌভিক হাতের ফোন ফেলেই দৌড়। সৌভিকের পিছু পিছু ধূপধাপ শব্দ করে দৌড় লাগালো সবাই। সৌভিক ছুটে গেল মাহদির রুমের দিকে। বাকিদের মধ্য থেকে মেয়েদের দলটা ছাদের দিকে পা চালাল। অবশিষ্ট দুজন হতভম্বের মতো দুই দলের গতিপথ দেখে চিন্তিত হয়ে উঠল। কোনো দিকে পা চালাবে সেটা নিয়ে চিন্তা করতেই শেষমেশ মাহদির রুমের দিকে ছুট লাগাল। সৌভিক বন্ধ দরজায় ধাক্কায় মেরে একই গতিতে রুমের ভেতরে ঢুকল। বিছানার কাছে আসতেই হতবাক দৃষ্টিতে থমকে গেল। বিছানায় উপুর হয়ে বালিশে মুখ ঠেসে বিলাপ করছে মাহদি। দুহাতে বালিশটাকে শক্ত করে খামচে ধরেছে সে। বালিশের মধ্যে মুখ গুজেই অস্ফুট সুরে আবোলতাবোল বকে যাচ্ছে। সৌভিক ব্যাপারটা বুঝতে পেরে বিছানার দিকে এগিয়ে গেল। মাহদিকে টেনে টুনে বালিশ থেকে উঠিয়ে সোজা করে বসালো। ইতিমধ্যে মাহদির শিশুসুলভ বাচ্চা মুখটা কান্নায় লাল হয়ে গিয়েছে। চোখ দুটো টলমল করছে। হিচকে কান্নায় ঠোঁট উল্টে হাতের উল্টো পিঠে অনবরত চোখ ডলছে সে। সৌভিককে সামনে দেখেও কান্না থামাতে পারছিল না মাহদি। ঠোঁট উল্টে কেঁদেই যাচ্ছিল তখন। সৌভিক প্যান্টের বাম পকেট থেকে রুমাল বের করে মাহদির মুখ মুছে দিতে লাগল। চোখে ডলতে থাকা হাতটা সরিয়ে দিয়ে নিজের দিকে মুখটা ঘুরাল। পেছনে থেকে হুড়হুড় করে সিয়াম ও তৌফা ঢুকল। বিছানার দিকে নজর পড়তেই চটপট করে বিছানায় এসে বসল। সৌভিক চোখ মুছে দিতেই ঘটনাটা আবার শোনার জন্য শান্তভাবে তাগাদা দিল। মাহদি চোখ মুখ লাল করে তিনজনের দিকেই তাকাতে লাগল, অথচ মুখ ভেদ করে অত্যাচারের দৃশ্যটা বর্ণনা করল না। তৌফা, সিয়াম সৌভিকের মতোই তাড়া দিল মাহদিকে। একে একে তিনজনের মুখে অনুরোধ শুনে বিগলিত কণ্ঠে বলতে লাগল মাহদি, তোমাদের কথা মতো সেখানে নজর রাখতে গিয়েছিলাম। সবকিছু ঠিকই ছিল। মা যখন রুমে ছিল তখনও সবকিছু ঠিক ছিল। যেই মা কাজের উছিলায় রুম থেকে বেরিয়ে গেল তখনই মামি বউয়ের হাতটা নিয়ে মনের সুখে মোচড়াতে লাগল। সকালেই নীতি আপু বউয়ের হাতটা ব্যান্ডেজ করে দিয়েছে, সেই হাতে ইচ্ছে করে ব্যথা দিয়েছে মামি। তৌফা ভাইয়া, এখন তুমিই বলো মামি বউয়ের হাতে ওভাবে ব্যথা দিল কেন? খুব রক্ত পড়ছিল তৌফা ভাইয়া। আমি ভয় কোনো মতে ভয়েস রেকর্ড করেছি, সেটাই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে রুমে চলে এসেছি। আমি ওই রজনী মামির সামনে যাব না ভাইয়া। আমাকে ওই ডাইনি মহিলার কাছে পাঠিও না।
আমি ভাইয়াকে সব বলে দিব, আমি বিচার দিব, ওই মহিলাকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করব। ভাইয়া ওই ডাইনিকে ছাড়বে না। মাহদি তিরিক্ষি মেজাজে গজগজ করতে লাগল, চোখ দিয়ে আর পানি পড়ল না। চোখ দুটো যেন প্রতিশোধের শিখানলে দাউ দাউ করে জ্বলছে। ওরা তিনজন কিচ্ছু বলল না। ভারী নিঃশ্বাসে দম ছাড়ল সবাই। মাহদির দিক থেকে দৃষ্টি সরিয়ে তিনজন একে অপরের মুখপানে উদ্বিগ্ন চেহারায় তাকাল। তৌফা কিছুক্ষণ নীরব থেকে গুমোর কণ্ঠে বলল, দেখছস না এবার, আমি কি তোদের মিথ্যা বলছিলাম? এই মহিলা যে নিজের ভাতিজির প্রতিশোধটা ঠিকই তুলব, এই কথাটা কি ভুল বলছিলাম? আসতে না আসতেই দামড়ি বেডির পিনিক শুরু। একমাত্র মাহতিমের দোষে আজ মেহনুর ভুগতাছে। আর এইদিকে শালায় বাঘের কাছে হরিণ দিয়া ফিল্ডিং মারাইতে গেছে। মুখটা খারাপ করতে চাইছিলাম না, তাও খারাপ হইল। তৌফের রাগান্বিত মুখ দেখে মাহদি পিটপিট করে তাকাল। কপালটা সামান্য কুঁচকে ওদের দিকে প্রশ্ন ছুড়ে বলল, তোমরা কার কথা বলছো? ভাতিজিটা কে? তৌফা প্রশ্নটা শুনতে দেরি, সঙ্গে সঙ্গে ত্রস্ত ভঙ্গিতে উত্তর দিতে গেল, কিন্তু মাঝপথে তাড়াতাড়ি কথা ছিনিয়ে নিল সিয়াম। আমতা আমতা করে মানে, ওই যে মানে করতেই চটপট মিথ্যা সাজিয়ে বলল, রজনী মামি তো আগে থেকে খারাপ, এটা তো তুই জানোস। মানে, মাহতিম যে উনার চুজ করা মেয়ে বিয়ে না করে নিজের পছন্দমতো বিয়ে করেছে, এটা নিয়ে ক্ষোভ আর কি। মাহদি এ কথা শুনে আরো ক্ষেপে গেল। কপালটা কঠিনভাবে কুঁচকে বিছানায় তৎক্ষণাৎ সোজা হয়ে দাঁড়িয়ে বলল, আমার ভাই যাকে মন চায় তাকে বিয়ে করবে, এতে ওই মহিলার কি? আমরা কি ওর টাকায় চলি না ঘুরি? উল্টো আমাদের বাবা ওই মহিলাকে হেল্প করেছিল, উনাকে থাকার জন্য আমাদের বাড়িতে জায়গা দিয়েছিল। সাহস কত বড়, আমার ভাইয়ের পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করে। ভাই কাকে বিয়ে করবে না করবে এটা অবশ্যই তার কাছ থেকে জেনে নিতে হবে না। উত্তেজিত মাহদিকে দেখে শঙ্কায় দরজার দিকে তাকাতে লাগলো ওরা। না জানি গলার স্বর রজনীর কান পর্যন্ত চলে গেছে। যদি না যায় তবেই ভালো। ওরা দ্রুত মাহদির হাত টেনে বিছানায় বসিয়ে ফেলল। সিয়াম চটাস করে ওর মাথায় জোরে সরে চাটতি মারল। ব্যথায় উফ করতেই ঠোঁট গোল করে মাথায় হাত বুলাতে লাগল মাহদি। সিয়ামের দিকে ক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে বলল, অসহ্য তো, আমাকে মারছ কেন? আমি কি করেছি? তোমরা ওই মহিলাকে ভয় পাও? ওই বদ মহিলাকে ভয় পাও? সত্যি তোমাদের দিয়ে কিচ্ছু আশা করা যায় না। আমি ভাইয়াকে সব বলে দিব, সব বলে দিব। মামিকে যদি গুল না খাইয়েছি, আমিও মাহদি আনসারি না। আমার বউয়ের প্রতিটা চোখের পানির হিসাব নিব। ভাইয়া আসুক। ভাইয়া ওই মহিলাকে ছাড়বে না। তাড়াতাড়ি মাহদির মুখে হাত চাপা দিল তৌফা। মাহদিকে আর বলতে না দিয়ে চিন্তিত সুরে বলল, চিল্লাস না কেচুটে কোথাকার। তোর ভাই এখন আমাদের সাথে নেই। ওই ব্যাটা যেখানে গেছে সেখান থেকে ভুলেও ওর হেড চিফ আসতে দিবে না। পাগলামো করিস না মাহদি, অফ থাক এখন। মাহদি ছোটাছুটি করতে নিয়েছিল কেবল, তৌফের দিকে তাকিয়ে ধীরে ধীরে শুনে শান্ত হয়ে গেল। মাহতিম যেখানে আছে সেখান থেকে আসলেই চট করে ফেরা যায় না। একবার সাইকেল থেকে পড়ে পা ভেঙেছিল মাহদির। পায়ের একটা জায়গায় 3টে সেলাই লেগেছিল রীতিমতো। মাহতিমকে পুরো ঘটনা জানানোর পরও সে আসতে পারেনি। কল করে নিজের ব্যর্থতার কথা জানিয়ে কল কেটেছিল। প্রায় 3টা মাস বিছানায় কাটিয়েছে, তবুও বড় ভাইকে কাছে পায়নি। এরপর থেকেই মাহদি এটা ভালো করে জানে, বাড়িতে কোনো দুর্ঘটনা ঘটলে তার ভাই সবার মতো ঝটপট আসতে পারবে না। কড়া নিয়মের মধ্যে যার জীবন বেঁধে থাকে, নিয়ম ভেঙ্গে নিজের আত্মসর্বস্ব ক্ষুণ্ণ করে সে কখনো আসবে না। নীতি খুব সাবধানে ব্যান্ডেজের কাপড় পেঁচাতে লাগল, কোনো ক্রমেই যেন ব্যথার উৎপাত সৃষ্টি না হয় সেদিকে সতর্ক দৃষ্টি রাখল। মেহনুরকে পেইন কিলার খাইয়ে নানা কথার জালে ভুলিয়ে ভালিয়ে রাখছে ফারিন। রজনীর বিষয়ে যেন আগে থেকেই প্রশ্ন না করুক তার জন্য বৃথা চেষ্টা চালাচ্ছে।
মেহনুর ব্যাপারটা ঠিকই পরিষ্কার করে বুঝতে পারছে। ওরা কেউই চাচ্ছে না রজনীর বিষয়টা আলোকপাত করতে। কেমন যেন মিয়ে মিয়ে থাকছে ওরা। মেহনুরকে সবসময়ের মতো চুপচাপ দেখে নীতি চিকিৎসার বাক্সটা বক্স করে আলমারিতে রাখতে গেল। দ্বার খুলে রাখতে রাখতেই স্বাভাবিক কণ্ঠে বলল, ভাবি, তোমার সবকিছুই আমার ভালো লাগে। মেয়েলি যত স্বভাব থাকা উচিত সবটাই তোমার মধ্যে পরিপূর্ণভাবে আছে, কিন্তু একটা জিনিসের ভারী অভাব। নীতি বাক্সটা জায়গা মতো রাখতেই কথার মাঝে থেমে গেল। আলমারিটা ভালোভাবে বন্ধ করে এবার মেহনুরের দিকে তাকালো। সেখান থেকে সরে বিছানায় আসতে আসতেই প্রীতি ও ফারিনের দিকে তাকিয়ে ছোট্ট একটা ইশারা করল। ইশারাটুকু দুজন কিভাবে বুঝল সেটা অনুমান করতে পারল না মেহনুর। চটপট ভঙ্গিতে বিছানা থেকে নেমে রুমের বাইরে চলে গেল তারা। ফ্যালফ্যাল করে তাকিয়ে ঘটনাটা গভীরভাবে চিন্তা করবে, তখনই মেহনুরের চিন্তায় ব্যাঘাত ঘটিয়ে একদম মুখোমুখি হয়ে বসল নীতি। মেহনুরের কৌতূহল দৃষ্টিকে কেন্দ্র করে বাকি কথাটুকু বলতে লাগল। এই অভাবটা তুমি এখনো টের পাচ্ছ না। তুমি বয়সে ছোট হলেও আশা করি তোমার বুদ্ধি যথেষ্ট অমায়িকভাবে আছে। যতটুকুই আছে ততটুকু খাটিয়ে আমাকে শুধু একটা কথার জবাব দাও, তুমি যে অতিরিক্ত মাত্রায় চুপচাপ থাকো সেটা কি কোনো পুরুষের সহ্য হবে? তোমাকে কোনো কিছু জিজ্ঞেস করা হলে বেশিরভাগ সময়ই চুপ করে থাকো। কাঙ্ক্ষিত উত্তর না পেলে কিন্তু আমারও চরম রাগ লাগে। সেদিকে দিয়ে ভাইয়া এখনো তোমার সাথে বিদ্রূপ আচরণ করেনি। ভাইয়া তোমার প্রতি যথেষ্ট কনসার্ন ভাবি। ফিউচারে কখনো যদি ভাইয়ার ক্যারেক্টার নিয়ে গুজব উঠে আশা করব তুমি তাতে কান দিবে না। আমি ভাইয়ার সহোদর বোন না, কিন্তু ছোট থেকে এমনভাবেই মানুষ হয়েছি কোনোদিন বড় ভাইয়ের অভাব ফিল করিনি। ভাইয়ার যদি আপন কোনো বোন থাকতো হয়তো এতটাও আদর করতো না যতটা আমরা পেয়েছি। খারাপ লাগছে এখন তোমার সাথে বেশি দিন স্পেন্ড করতে পারছি না। 2 ঘন্টা পরেই আমার আর প্রীতির ফ্লাইট। টিকিটটাও ভাইয়া এজেন্সিতে বলে বুক করে দিয়েছে, আমার যেতে হবে ভাবি। নীতির দিকে তাকিয়ে চুপ থাকতে পারল না মেহনুর। নীতিকে অপ্রত্যাশিতভাবে চমকে গিয়ে ঝাপটে ধরল দুহাতে। নীতি হা করে পরিস্থিতির দোলাচলে আশ্চর্য হয়ে গেছে। মেহনুর কখনো ঝাপটে ধরতে পারে এটা কল্পনার দৃশ্যপটে ভাবাও যেন মুশকিল। মেহনুর ঝাপটে ধেয়ে চোখ বন্ধ করে নিচু সুরে বলতে লাগল, আপনি আরও কিছুদিন থাকলে খুশি হতাম। আপনাদের আড্ডায় যুক্ত থাকতে পারাটাও আমার জন্য সৌভাগ্যের ব্যাপার ছিল। আমি কখনো মানুষের মাঝে থাকতে পারিনি, আড্ডায় কখনো কেউ হাত ধরে টানেননি, কেউ বলেনি তুমি আমাদের সাথে থাকো। আপনি থেকে গেলে খুব ভালো হতো। কেন জানি না, আমার খুব খারাপ লাগছে। সবাই এক এক করে চলে যাচ্ছে। এই বাড়িটা আপনাদের ছাড়া শূন্য লাগবে আপু। মেহনুরের কথায় আলতো করে হেসে দিল নীতি। সেও মেহনুরকে দুহাতে স্নেহের ডোরে আগলে ধরল। মাথায় একটা হাত বুলিয়ে দিতেই সহাস্য সুরে বলল, হুট করে যদি ফেস্টিভ্যালের ইভেন্টটা না হতো তাহলে আমি সত্যিই থেকে যেতাম। আমি তো আগেও বলেছি তোমার সবকিছুই আমার ভালো লাগে। তুমি মন খারাপ করো না ভাবি। আমি যোগকি সামাল দিয়ে আবার বিড়িতে আসব। ঠিক দুপুরের মধ্যেই লাগেজ রেডি করে নিচে নামল নীতি প্রীতি। জনে জনে সবাইকে বিদায় জানিয়ে গাড়িতে যেয়ে উঠল। একই গাড়িতে চড়ে বসল সিয়াম। নীতিপ্রীতিকে এয়ারপোর্ট নামিয়ে দিয়ে নিজের বাড়ির দিকে যাবে একটু। পরশুদিন একইভাবে সৌভিক ও তৌফা নিজের কর্মক্ষেত্রে চলে যাবে। বাড়িতে থাকবে শুধু সামিক ও সাবির। এর মধ্যে ফারিন চলে যাবে হোস্টেলের জায়গায়। মাহদি আপাতত বাসা থেকে এক পাও নড়বে না। যদি তাকে স্কুলে পাঠানোর কথা তুলে তাহলে বরফ খেয়ে ঠান্ডা বাঁধিয়ে বাসায় থেকে যাবে। রজনী নামক ডাইনির কাছে তার বউকে ফেলে যাবে না। রজনী সেদিনের ঘটনার পর হুট করেই ভালো সাজতেন শুরু করল। মেহনুরের আশেপাশে ঘুরঘুর করত ঠিকই, কিন্তু কোনো ধরনের ক্ষতি করত তার। মাহদির সতর্ক দৃষ্টি শুধু রজনীর ক্রিয়াকলাপের উপর আটকে থাকে। চুম্বকের মতো রজনীর পিছু পিছু সারা বাড়ি ঘুরতে থাকে,
তার বিশ্বাস রজনী একা পেলেই মেহনুরকে আবার ঘায়েল করার চেষ্টা করবে। তাছাড়া মাহদি যে গোয়েন্দার মতো মস্তিষ্ক নিয়ে এই বয়সেই পিছু লেগেছে সেটাও রজনীর কাছে ধরা খাবে না। দিনের পর দিন এমন করেই যেতে থাকল। জমজমাট বাড়িটার মানুষ হিসেবে থেকেও গেল কেবল 5 জন। সবাই নিজেদের দীর্ঘকালীন ছুটি কাটিয়ে ব্যস্ত জীবনের দিকে ছুটে গিয়েছে। অপরদিকে বাড়ির মানুষজন স্বাভাবিক মেজাজে তাদের দিন গুজরানে ব্যস্ত হয়েছে। দিনপঞ্জিকার দিন হিসেবে প্রায় 8টি দিন পেরিয়ে গেল। চোখের পলকে চলে দিল একটি নীরব সপ্তাহ। ঋতু পরিবর্তনের বৈশিষ্ট্য হিসেবে প্রকৃতি এখন শ্রাবণের মায়ারূপকে আলিঙ্গন করেছে। গ্রীষ্মের তপ্ততাকে রুখে দেওয়ার জন্য বর্ষণের ঢল নেমেছে সর্বত্র। নীলচে আকাশটা আকস্মিকভাবে পাল্টে যায় এখন। সূর্যকে ঢেকে দিতে আসে তাণ্ডবকারী কালো মেঘ। মেঘে মেঘে ব্যাপক ঘর্ষণে সৃষ্টি হয় বজ্রপাতের হাহাকার। দালানকোঠা যেন কেঁপে যেন প্রতিটি বাজের হুঙ্কারে। এমনই রোদনধারার দিনে প্রকৃতির বিষণ্ণতায় উপন্যাসের শক্ত মলাটে ডুবেছিল মেহনুর। শাড়িটাও আজ কায়দা করে পরা। বাঙালি সাজে শাড়ি পরেছে সে, শাড়িটার রঙও ভারী সুন্দর। গাঢ় নীলের জামদানি শাড়ি, সঙ্গে নীল রঙের ব্লাউজ। চুলগুলো কিশোরীর মতো বেনি করা, বেনির কিছু কিছু জায়গায় মাহদির কারসাজিতে গুজে আছে বকুল ফুল। মুঠোভর্তি বকুল ফুল কুড়িয়ে মেহনুরের চুলে হাসি হাসি মনে গুজে দিয়েছে মাহদি। ব্লাউজটা যেন লম্বায় খাটো হয়েছে একটু, শাড়িটাও যেন ভুলবশত নিচে নামিয়ে পড়েছে। খুঁতখুঁতে মনটা বারবার কেমন যেন অনুভব করছে, আবার অলসতার কাছে হেরে বসে শাড়ি ঠিক করতে ইচ্ছে করছে না। বিছানায় বসে জানালার সাথে ঘেঁষাটে দিয়ে বই পড়ছে মেহনুর, হাতে সুন্দর একখানা রোমান্টিক উপন্যাস। বইটা অজ্ঞাতনামায় কুরিয়ার করেছে কেউ, কিন্তু মেহনুরের সুপ্ত মন জানে কাজটার ইতিহাস। নিছক কেউ বই পাঠাতে যাবে না, দাদাভাই বই পাঠালেও সেটা মেহনুর জানতে পারত। এক কার্টুন রাজ্য পাঠানোর ক্ষমতা যেন একটা মানুষের আছে, সেই মানুষটা কত দূরে আছে সে হিসেবে জানা নেই। আকাশটা কঠিনভাবে অন্ধকার করেছে আজ, গুরুম গুরুম করে মেঘ ডাকছে। বিদ্যুতের স্ফুলিঙ্গটা আকস্মাৎ করে মেঘ ফাটিয়ে জোরে একটা শব্দ করে, এরপর তলিয়ে যায় অজানায়। উপন্যাসের শব্দমালা থেকে দৃষ্টি সরিয়ে আকাশের লীলা দেখায় মগ্ন ছিল মেহনুর, কেন জানি খুব করে ইচ্ছে করছে তার একটু কণ্ঠ শোনার জন্য। মানুষটা বুকভরা আক্ষেপ, প্রচণ্ড হতাশা, ব্যর্থ একটা চাওয়া নিয়ে চলে গিয়েছে, একদিনও খোঁজ নেয়নি সে। ওই অসভ্য খ্যাত মানুষটা কিন্তু সত্যি সত্যিই তার কথা পালন করেছে, ভুলেও মেহনুরের প্রতি তীব্র আসক্তিটা প্রকাশ করেনি। 8টা দিন পেরিয়ে যাচ্ছে, তন্মধ্যে একদিনও খোঁজ নেয়নি। আনমনে আকাশে তাকিয়ে হেসে দিল মেহনুর। কোলের বইটা বন্ধ করে বুকমার্ক গুজে দিল, সেটা রেখে দিতেই হাত বাড়ালো বালিশের দিকে। বালিশের তলা থেকে টেনে বের করল বাদামি রঙের নান্দনিক ডায়েরি। ডায়েরির মোলাটের সাথেই যুক্ত থাকে সুন্দর একটা বল পয়েন্ট। মেহনুর ডায়েরিটা খুলে কলমটা ঠিক করে নিল, ফকফকা একটা পৃষ্ঠা খুলতেই কোলে একটা বালিশ টেনে তার উপর ডায়েরি রাখল। কলমের নীলচে কালিতে বাংলাক্ষর সাজিয়ে মনের অব্যক্ত কথা লিখতে লাগল। বৃষ্টি নামার পূর্বমুহূর্তে জোরে বাতাস ছাড়ল, মেহনুরের কানের কাছে গুজা চুলগুলো উঠতে লাগল তখন। নিবিষ্ট মনে লিখে যাচ্ছিল মেহনুর, ধ্যান নেই কোথাও। 12ই মে 2019, শ্রাবণ মাস। আকাশে প্রচুর মেঘ জমেছে, কোথাও কোনো আলো নেই। বিদঘুটে অন্ধকারে প্রকৃতি ঢেকে আছে, গুড়গুড় শব্দ হচ্ছে খুব। রুমের আলোটা এখনো জ্বালাইনি, ভেবেছি জ্বালাবো না। এই রুমটা অন্ধকারই ভালো, এতে আলো থাকার প্রয়োজন দেখি না। আপনার শয়নকক্ষে চলে এসেছি, আপনার বিছানায় থাকছি এখন। ছাদের রুমটায় সারাদিন কাটাই, শুধু রাতটুকুর জন্য আপনার রুমটাই সম্বল। 8 দিন যাবত আপনাকে দেখি না। কত দূরে পাড়ি জমিয়েছেন তাও জানি না। এখন কেউ আমায় জ্বালাতন করে না,
আপনি যেভাবে কথার জালে লজ্জায় মারতেন সেরকম কেউ নেই। আপনাকে অসভ্য বলতে গেলেও এখন হাসি। দিন শেষে আপনি তো আমার সাথেই অসভ্যতামি করেন। আপনি যে এত বড় উচ্চপদের মানুষ তা আমি অনুমানও করতে পারিনি। আপনার হাসি সুলভ আচরণটা সবসময় আপনাকে প্রাণোচ্ছল বানিয়ে রেখেছে, কখনো বুঝতেই দেয়নি আপনার মধ্যে সামরিক কর্মকাণ্ডের নীতি নিষ্ঠা আছে। আপনি কোনো বাহিনীর মানুষ সেটা জানতে পারিনি। তবে আপনার পড়ার টেবিলে এমন কিছু ছবি দেখেছি সেটা হয়তো আপনি নিজেই পেন্সিল দিয়ে এঁকেছেন। ছবিটার অর্থ কিছুই বুঝিনি, কিন্তু নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট এগুলোর প্রথম অক্ষরগুলো লেখা ছিল। আপনাকে খুব কষ্ট দিয়েছি আনসারী সাহেব। আমাকে ক্ষমা করার জন্য আপনি ফিরে আসুন। আপনার অনুপস্থিতি আমাকে বিষিয়ে তুলছে। এই দেখুন ডায়েরির পাতায় কত সুন্দর করে মনের কথাগুলো বলতে পারছি, অথচ আপনি সামনে থাকলে কিছুই বলতে পারি না। তখন আপনি আমাকে আবেগহীন ভাবেন, আরও হয়তো ভাবেন আমি বোধহয় বেশিই চাপা। হ্যাঁ, আমি চাপা। একটা সত্যি কি জানেন? নীরবে যখন একাকী থাকি, তখন দুনিয়ার সবচেয়ে চলঞ্চল মেয়েটা কেবল আমি। একাকিত্বের দুনিয়ায় আগন্তুকের মতো আপনি আমার মনের আঙিনায় ঠাঁই নিয়েছেন। আপনার হাসিমাখা অধর দুটো আচমকা জোর গলায় ডেকে উঠল মার্জা। একাধারে মেহনুর মা বলে ডেকেই যাচ্ছে। শাশুড়ির ডাকে প্রচণ্ড কৌতূহল হল মেহনুর, দ্রুত ডায়েরি কলম ওভাবে ফেলে রুম থেকে বেরিয়ে গেল। ঝমঝমিয়ে বৃষ্টি নামল পৃথিবীর বুকে। বৈরী আবহাওয়ায় বাতাসের ভেজে খোলা জানালা দিয়ে বৃষ্টির বড় বড় ফোঁটা ঢুকতে লাগল। মুহূর্তের ভেতর ডায়েরির পৃষ্ঠা ভিজে গিয়ে নীলচে কালি সর্বত্র ছড়িয়ে পড়ল। বাতাসের আরেক দফা হিংস্রতায় ডায়েরির উপর বৃষ্টির ছাট লাগল আবার। এবার বিগড়ে গেল অক্ষরগুলোর লেখা। প্রকৃতি যেন পৈশাচিক হাসিতে মেতে উঠেছে, ডায়েরির উপর ক্রিয়া ফলিয়ে প্রচণ্ড খুশিতে হিংস্র হয়ে উঠেছে। ঠাস ঠাস ভূমি কাঁপিয়ে চর্তুদিক বজ্রাহত হল, প্রকৃতির এমন ভয়াবহ রূপ যেন অশনি সংকেতের বার্তা দিচ্ছে, ইশারা দিচ্ছে অশুভ কিছুর আগমন। আবার দালান কেঁপে উঠল, সাথে সাথে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে অন্ধকারে তলিয়ে গেল আনসারীর বাড়ি। আবহাতার পৈশাচিক চিৎকারে বারবার দালান শুদ্ধ কেঁপে উঠছে, কানে হাত চাপা দেওয়ার মতো বিকট শব্দ হচ্ছে। একটু পরপর হুঙ্কার দিচ্ছে জোরালেভাবে, তীব্র সুরে, ভয়ঙ্কর কাঁপুনিতে। প্রকৃতির এমন বিধ্বংসী রূপ দেখে মার্জার মনটা কেন যেন কু ডেকে উঠল। তিনি কোনোভাবেই শান্ত থাকতে পারলেন না, এরই মধ্যে ছুটে এসেছে মেহনুর। সদর দরজায় দাঁড়িয়ে অনুমতির জন্য শাশুড়ির দিকে তাকিয়ে আছে, দৌড়ে আসাতে সামান্য হাঁপাচ্ছে সে। বিছানায় জবুথবু হয়ে বসেছিল মার্জা, দরজায় হাঁপাতে থাকা মেহনুরের ক্লান্ত মুখ দেখে মায়াসূচকে হাসি দিলেন। মাথাটা একটুখানি হ্যাঁ সূচকে দুলিয়ে ভেতরে আসার ইশারা দিলেন। মেহনুর ঠোঁট প্রসার করে হাসি দিতেই ধীর পায়ে বিছানার কাছে এগিয়ে গেল। মার্জা মুগ্ধ হয়ে তার বৌমার দিকে তাকিয়ে রইলেন, আপাদমস্তক পুলকিত ভঙ্গিতে তাকিয়ে দেখলেন। মেহনুরের একটা হাত টেনে নিয়ে তার পাশে বসালেন মার্জা। শাশুড়ির সৌহে কিছুক্ষণ কাটানোর জন্য মেহনুর পাতুলে মার্জার মতোই বিছানায় আসন করে বসল। মার্জার চোখের দিকে তাকাতেই তাকে প্রচণ্ড বিমর্ষ এবং বিষণ্ণ দেখালো। কেন এই বিষণ্ণতা সেটা বুঝার জন্য গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে মেহনুর। অবচেতন মন কেন জানি বলছে, কিছু তো অঘটন ঘটতে যাচ্ছে। সেটার ফল যে কোনোভাবে সুমিষ্ট, শুভ হবে না সেটা পুরোপুরি নিশ্চিত। মার্জা শুষ্ক ঠোঁটে জিভ বুলিয়ে ইতস্তত ভঙ্গিতে বলতে লাগলেন, তোকে অসময়ে বিরক্ত করছি মা। একা থাকি তো, কথা বলার মানুষ না পেলে খারাপ লাগে। তুই কিছু মনে করিসনি তো?
রাগ করেছিস? দ্রুত শাশুড়িকে বিচিত্র চিন্তা থেকে ইস্তফা দেওয়ার জন্য তার হাত দুটো ধরল মেহনুর। রেশমি চুড়ির রিনরিন শব্দটা মৃদুতালে হতেই মার্জার হাত দুটো মেহনুরের মুঠোয় ভরসা পেল। মেহনুর সদাসর্বদার মতোই নিচু গলায় শান্ত ভঙ্গিতে বলল, আমাকে এসব বলে কষ্ট দিবেন না মা। আপনার উপর কেন রাগ করব? আমারই ভুল হয়েছে। আপনি যে একা আছেন সেটা ভুলে গিয়ে উনার রুমে বসেছিলাম। আমাকে মাফ করুন। মার্জা সঙ্গে সঙ্গে জিভ কেটে ভ্রু কুঁচকে তাকালেন। একটা হাত মুক্ত করে মেহনুরের দিকে মারের ভঙ্গিতে শূন্যে উঠালেন। খানিকটা রাগ দেখিয়ে বললেন, খালি মাফ করুন বলতে থাকিস। ভুল হলেও বলিস মাফ করুন, না হলেও বলিস মাফ করুন। বাবামশাইকে এ ব্যাপারে বিচার লাগাবো? কানটা মুচড়ে দেব? এমন প্রসঙ্গ শোনার পর মেহনুরের জায়গায় যদি অন্য কেউ হতো তাহলে হো হো করে রুম কাঁপিয়ে হেসে দিত, হাসতে হাসতে লুটোপুটি খেতেও কার্পণ্য করত না। কিন্তু এসবের কিছুই না করে মেহনুর কিয়দংশ পরিমাণে হেসে দিয়ে আবারও নিচু গলায় বলল, দাদাভাইকে বলতে না হবে মা। আমি খেয়াল রাখব। মার্জা তবুও আদুরে ভঙ্গির রাগটা কায়েম রাখলেন, চোখের উপরে থাকা ভ্রুদুটো কুঁচকে রেখেই গম্ভীর হওয়ার চেষ্টা করলেন, কিন্তু রীতিমতো তিনি ব্যর্থ। মেহনুর ফের হেসে দেওয়ার চিন্তা করতেই আকস্মিকভাবে এমন অবস্থা হলো সে আর হাসতে পারল না। ওই সময় দারুণ শব্দ করে রুহ কাঁপিয়ে প্রচণ্ড হুঙ্কারে বাজ পড়ল। মেহনুর আকস্মাৎ এমন শব্দ শুনে এতটাই আতঙ্কগ্রস্ত হয়ে যায়, সে দিশেহারা পথিকের মতো ভয় পেয়ে মার্জার দেহটায় তৎক্ষণাৎ ঝাঁপিয়ে পড়ল। মার্জার কাঁধে থুতনি রেখে চোখ দুটো খিঁচুনি দিয়ে বন্ধ করল। আর কোনো হুঁশজ্ঞান নেই মেহনুরের, ভয়ের চোটে শুধু মার্জাকে কঠিনভাবে আঁকড়ে ধরে আছে। পিঠে হাতের স্পর্শ লাগিয়ে শান্ত হতে বললেন মার্জা, কিচ্ছু হয়নি, এটুকু শব্দে কেউ ভয় পায়? বলেই তিনি মাথায় হাত বুলিয়ে দিতে থাকলেন। ভয়ের মাত্রাটা একটু কেটে গেলে বুক ধড়ফড় করা অবস্থায় চোখ খুলল মেহনুর, মার্জাকে ছেড়ে দিতে দিতেই জানালার বাইরে উদ্বিগ্ন দৃষ্টিতে তাকিয়ে বলল, এমন ঝড়ো অবস্থা দেখলে ভয় পাই মা। এমন অবস্থা দেখলে শুধু সমুদ্রের উত্থাল পাত্থাল অবস্থার কথা মনে হয়। দাদাভাই সমুদ্র দেখতে গিয়ে যেই ঝড়ের মুখোমুখি হয়েছিলেন এখনো সেই গল্প তিনি শুনান। গা ছমছম করে উঠে ওই গল্প শুনলে। আমি এমন দিনে একা থাকতে পারি না। সবসময় বুবু বা মা আমার কাছে থাকত। মেহনুরের উদ্বিগ্ন দৃষ্টি লক্ষ্য করে মার্জাও জানালার বাইরে দৃষ্টি দিলেন। আকাশের ফেটে যাওয়া দৃশ্যের দিকে তাকিয়ে হালকা স্বরে বললেন, সমুদ্রের কথা যদি জানতে চাস, সেটা তোর স্বামী এলেই শুনে নিস। এসব ব্যাপারে ওই ভালো খবর দিতে পারবে। ইঙ্গিতটা মাহতিমের দিকে নির্দেশ করলে মার্জার দিকে চকিত ভঙ্গিতে তাকালো মেহনুর। মার্জা তখনও আকাশের দিকে মন ভোলানোর দৃষ্টিতে তাকিয়ে আছেন। মেহনুর বিষয়টা পরিষ্কারভাবে বোঝার জন্য কৌতূহল গলায় প্রশ্ন করল, আমি আপনার কথা বুঝিনি মা। ঝড়ের সাথে উনার কি সম্পর্ক? মার্জা একই অবস্থাতে স্থির রইলেন, জানালা থেকে দৃষ্টি না সরিয়ে হাসি সূচকে বললেন, ঝড়ের কাছে হার মানলে সাক্ষাৎ মৃত্যুর দর্শন। একটু যদি এদিক সেদিকে করে তাহলে মনে কর মাহতিম আর ফিরবে না। তবে এখনো এই কাজে আছে কিনা জানি না। মাহতিম সবসময় বলে, প্রাকৃতিক দুর্যোগ যতটা সহজে মোকাবিলা করা যায়, মানুষের ধূর্ত চাল মোকাবিলা ততটাই কঠিন। প্রকৃতির হালচাল দ্রুত ধরা যায়, মানুষেরটা ধরা যায় না।
মার্জা হুট করে চাপা ব্যথার মতো শ্বাস ছাড়লেন। জানালার বাইরে দৃষ্টিলব্ধ চোখ দুটো চট করে বন্ধ করলেন। মেহনুর আনমনে আকাশের দিকে তাকালো। বড় বড় চোখ দুটো অজানা ব্যথায় কাতর হয়ে আছে। পুরো মুখটাই সহাস্য রূপ পাল্টে মলিন অবস্থা ধারণ করেছে। বুকের ভেতরটা টাইফুনের মতো হুলস্থুল করছে, অসহ্য অপরাধে মুষড়ে আসছে সরল কোমল মনটা। মাহতিম তো ওর জন্যই গাড়ি ঘুরিয়ে এসেছিল। হাতে সময় নেই জেনেও সে বিদায় জানাতে দেরি করেনি। মাহদির ছোট্ট একটা কল শুনেই মেহনুরকে বিদায় জানাতে ছুটে আসে মাহতিম। সেই মানুষটা মেহনুরের কঠিন কঠিন কথা শুনে নিশ্চয়ই অভিমান করেছে, রেগে গেছে। ক্ষোভে হয়তো মনের মধ্যেই বিক্ষোভ করে বেড়াচ্ছে, সে প্রকাশ করছে না কিছুই। হঠাৎ ভাবনার রাজ্যে ছেদন করে হাসি দিয়ে বললেন মার্জা, আগে এই বাড়িটা এমন খা খা করত না। বাপ বেটা দুজন মিলে পুরো বাড়ি মাতিয়ে রাখত। দুটো মানুষ 200 মানুষের সমান হৈহুল্লোড় করত। ওর বাবা ছুটি কাটাতে এলেই মাহতিম আর স্থির থাকতে পারত না, সোজা বাবার কাঁধে চড়ে ফুর্তি করত। আমাকে কতভাবে যে জ্বালিয়েছে তার ইয়ত্তা নেই রে মা। একবার কলেজে থাকাকালীন কি করেছে শোন। মাহতিম তখন বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রৌফে পড়ত। বাসা থেকে ওর কলেজ দূর বলে ওর বাবা কর্তৃপক্ষকে বলেটলে থাকার ব্যবস্থা করে দেয়। ঈদের ছুটি পেয়ে ও বাড়িতে আসে, এসেই বাপের সাথে 1 সপ্তাহ বন্দুকের টিপ শিখল। উইয়ে শিখল, মনে কর আমাকে ছাড়ে না। আপেল, পেয়ারা, তরমুজ যেটাই পায় সেটাই আমার মাথায় রেখে টার্গেট করে। আমি তো ভয় শেষ। এদিকে ওর বাপও কম ইতর ছিল না। আগের দিন রাতে কি নিয়ে যেন মন খারাপ করেছিলাম সেটার শোধ তুলতে গিয়ে মাহতিমকে আরো লেলিয়ে দেয়। এই আমি বুঝাচ্ছি, থামো বাবা, আমি মরে যাব, তোর নিশানা ভুল হলেই আমাকে আর পাবি না। এদিকে কে শোনে কার কথা? বদমাইশটা সত্যি সত্যিই আমার দিকে ওর বাবার বন্দুক তাক করল, ট্রিগারে আঙ্গুল রেখে নিশান ঠিক করল। আমিও আজীবনের জন্য তওবা করে একনিশ্বাসে লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহ মাফ করো বলে ফেললাম। এরপর বিশ্বাস কর, আমার কলিজাটা স্বাভাবিক হতে প্রায় আধা ঘন্টা লেগেছে, এমন ভয়ঙ্কর শব্দ। বাড়ির সবকটা চাকর কানে আঙ্গুল ঢুকিয়ে খিচে আছে। আর একটু যদি অস্থির হতাম তাহলে হার্ট অ্যাটাক করে সেদিনই মরতাম। এরপর থেকে ওর বাবার মুখে একটা কথা খুব গর্ব করে বলতে শুনতাম, তার ছেলে নাকি তার সাথে ভালোই পাল্লা দিতে পারে। পুরো ট্রেনিং সেন্টারে নাকি ওর মতো চতুর বন্দুকবাজ কেউ ছিল না। মাথার খুলি নাকি এমনভাবেই উড়াতে পারত, বাস্তবে নাকি সেটাও এক বিভৎস দৃশ্য। সেটা হাতে গুনে 10-এর মধ্যে একজন করতে পারে। এখনো ওর টিপ নিয়ে ওর বাবার কলিগরা প্রশংসা করে। আজ যদি ওর বাবা বেঁচে থাকত, তাহলে হয়তো জানতে পারত আজ সেই হাসি খুশি ছেলেটা খুব উচ্চ পদে চলে গেছে। সে দেখেও যেতে পারেনি মেহনুর, আমার জীবনে এটা সবচেয়ে বড় আফসোস। যেই ছেলেকে উনি কাছে পিঠে মানুষ করলেন, ছেলে আজ বাপকেও ছাড়িয়ে গেছে, অথচ বাপ তার এক বিন্দু দেখতে পারল না। জানিস, মার্জার কথা আর শুনতে পেল না মেহনুর। জানালার দিকে মুখ করে ক্রমাগত বলেই যাচ্ছিলেন মার্জা, তিনি আর বউয়ের দিকে খেয়াল দিতে পারলেন না। ঠোঁট দুটো ফাঁক করে নিঃশ্বাস ছাড়ছিল মেহনুর, ওই অবস্থাতেই চোখ দুটো বন্ধ করে মাথা নিচু করল। মাহতিমের কথা শুনলে এখন প্রচণ্ড অস্থির লাগে, মন আনচান হয়, মানসিক অবস্থা প্রকটরূপে বেচিন হয়ে ওঠে। কোলে রাখা হাতটা আঁচলের কাপড়টুকু কঠিনভাবে খামচে ধরল, ওমনেই কয়েক মিনিটের মধ্যে একটার পর একটা স্মৃতির পৃষ্ঠা উল্টাতে লাগল মেহনুর। কালো শার্ট প্যান্ট পরা সাহেবী বেশভূষার লোক, যার মেজাজটা অস্বাভাবিক খারাপ ছিল, বাড়িতে অতিথি হিসেবে পরিবার নিয়ে ঢুকল।
সবাই তাদের নিয়ে ব্যস্ত হলো। সুরাইয়া তাকে নিয়ে কুন্তলব ঠাওরাতে লাগলো। গোসল শেষে পেটের কাছে কুচিগুলো ঠিক করছিল মেহনুর। আয়নায় তাকাতেই কোনো পুরুষের সামনে অমন অপ্রত্যাশিত দর্শন, ভয়ে আতঙ্কে জ্বরে ভুগে সে। পরদিন সকালে দাদাভাইয়ের লাইব্রেরিতে আবারও লোমহর্ষক ভঙ্গিতে সাক্ষাৎ হয়। শেলফের সাথে ধাক্কা খেয়ে কোমরে সূচালো তারকাটা বিদ্ধ হয়। গাঢ় করে ক্ষত হয় জায়গাটা, গলগল করে রক্ত পড়তে থাকে। সেই কাটা জায়গায় ওই মানুষটার প্রথম স্পর্শ টের পায় মেহনুর। সুদেহী মানুষটা নিজের বাহুদয়ের মধ্যে প্রথমবারের মতো কোলে তুলে একদিন রাতে কিসের শোধবোধ করার জন্য তার হাতটা টেনে গাঢ় করে চুমু খায়। জঙ্গলে ছ্যাঙ্গা জাতীয় কীট থেকে রক্ষা, শেফালি মেজমার অত্যাচার থেকে বাঁচানো, সুরাইয়াকে ঠান্ডা মস্তিষ্কে মোকাবিলা করা, সবই যেন তার অনন্য ঘটনার অংশ। মেহনুর চোখ বন্ধ করেই রাখল। 5 আঙ্গুলের ফাঁকে ফাঁকে কোলে থাকা আঁচলটা আরও দলা পাকাতে থাকল। স্মৃতির পৃষ্ঠা যত সামনের দিকে উল্টাচ্ছে বুকের ভেতরটা অশান্ত ঝড়ের মতো ধরাস ধরাস করে উঠছে। ভাগ্য যেন টেনে হিচড়ে বারবার তার সামনে দাঁড় করাতে ব্যস্ত। তরুণের কাছ থেকে ধাওয়া খেয়ে আবারও সেই মানুষটার মুখোমুখি। ক্লান্ত পরিশ্রান্ত ভঙ্গুর দেহটা আবারও তার বলপূর্ণ হাত দুটোর মাঝে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। কেন এই স্বস্তি, কেন এমন শঙ্কাহীন মন যেন এসবের উত্তর বানাতে ত্রস্ত। এবার রেসর্টের নীরব পরিবেশে শুধু মুখোমুখি নয়, অদৃশ্য কোনো বন্ধন যেন সংস্পর্শ লাগাতে ব্যস্ত। সেই পরন্ত বিকেলটা সন্ধ্যার সাজে পসরা সাজিয়েছিল। আবারও কালো পোশাকে তার আকর্ষণীয় ব্যক্তিত্বটা চোখ ধাঁধিয়ে দিল। রোমন্থন করা মুহূর্তগুলো তার ঠোঁটের হাসি দিয়ে সিক্ত করছিল। তখন গিটারের তারে আঙ্গুলের অগ্রভাগ সুরের মূর্ছনায় ডুবেছিল সন্ধ্যাটা। বাতাসে তালে তালে কোমল ধ্বনি উঠেছিল, তাকে অল্প কাছে ডাকছি, আর আগলে আগলে রাখছি, অল্পেই হারাচ্ছি আবার। তার চোখের হাসি হাসি দৃষ্টি জুড়ে শুধু মেহনুর ছিল। ঠোঁটের প্রাণখোলা হাসিটা তার সান্নিধ্য পেয়ে আশেপাশের কোনো বাধ মানেনি। গিটারের তারে আঙ্গুল কাটলেও মেহনুরের উপর থেকে দৃষ্টি সরায়নি। সেই রাতে যখন জঘন্য ঘটনা, আর ভাবতে পারল না মেহনুর। বন্ধ চোখের দুকল থেকে তরল ফোঁটা গড়াতে লাগল, খামচে ধরা হাতের উপর টপটপ করে পড়তে থাকল। মার্জার দিকে দৃষ্টি তুলে ভেজা কণ্ঠে বলতে ইচ্ছে করল, মা আমার খারাপ লাগছে, আমার খুব খারাপ লাগছে। ইচ্ছাটা কাগজের মোয়ার মতো গুটিয়ে গেল। মার্জাকে একটুও মুখ ফুটে বলতে পারল না। মার্জা তখনও অন্যমনস্ক ভঙ্গিতে অতীতে দিনগুলো বলেই যাচ্ছেন, মেহনুরের দিকে অজান্তেই বেখেয়ালি হয়ে গেছেন। মেহনুর তাড়াতাড়ি চোখের সিক্ততা ঢাকার জন্য মাথা আরও নিচু করল। দলা পাকানো আঁচলটা চোখে তুলে দ্রুতগতিতে চোখজোড়ার অবস্থা শুষ্ক করল। আকাশের কারসাজি যেন থামার ইচ্ছাতে ছিল না, হুঙ্কারে দিকবিদিক ফেটে পড়ছিল তখন। এমনই সময় খবর এলো বাড়িতে অতিথি এসেছে। কে এসেছে সেটা জানার জন্য মার্জা প্রশ্ন ছুড়লে তড়িৎ গতিতে উত্তর পায় রজনী ভাবির ভাতিজি। চাপা আক্রোশে মার্জার স্বাচ্ছন্দ্য মুখটা আকাশের মতোই কালো হয়ে যায়, হাসিটা কোথায় মিলিয়ে যায় সেটা খোঁজা মুশকিল। মার্জার দেহটা বিছানা থেকে নামাতে ইচ্ছে করছিল না, তবুও মনের উপর বেহিসেব ভর জুগিয়ে স্বাগত জানাতে নামলেন। মেহনুরকে কি উত্তর দিবেন এটা নিয়ে আপাতত মাথা ব্যথা নেই। মেহনুর অন্যান্য মেয়েদের মতো পরিস্থিতির মারপ্যাচ ধরতে পারবে না। একদিক দিয়ে নিশ্চিন্ত হয়ে তিনি মেহনুরকে পরিচয় করানোর জন্য সেদিকে নিয়ে গেলেন। মেহনুরও আগত মেহমানের প্রতি আগ্রহ প্রকাশ করে শাশুড়ির সাথেই পা বাড়াল। প্রশস্ত ড্রয়িং রুমের আভিজাত্য সোফার দিকে দৃষ্টি আটকালো মেহনুরের। শাশুড়ির পিছু পিছু পা বাড়িয়ে এগুতে থাকলে ভাতিজি বলা মেয়েটার উপর আশ্চর্য হয়ে তাকাল। মেয়েটার পরনে একই ধরনের পোশাক, শার্ট রঙের টপ পরেছে মেয়েটা। টপসের কাঁধ দুটো নেই, হাত দুটোও খালি। বুক থেকে পেট পর্যন্ত ঢাকা ওইটুকু পোশাক কি করে শালীন পোশাক হতে পারে? টপের উপর পাতলা ফিনফিন ধরনের কটি পরেছে। ওই কটি পোশাকটা পরা যা, না পরাও তা। কালো রঙের জিন্স পরা, দামি ব্র্যান্ডের হিল বুট দেখা যাচ্ছে। পায়ের উপর পা তুলে বাম পাটা ক্রমাগত নাচাচ্ছে। মেয়েটার সামনে গিয়ে দাঁড়াতেই সে ফোন টেপা বাদ দিয়ে মুখ তুলে তাকালো।
মার্জার দিকে চোখ পড়তেই দ্রুত উঠে দাঁড়ালো, অনেকটা আমোদিত ভাবসাব দেখিয়ে মার্জার সাথে কুশল বিনিময় করল। মার্জা এবার পরিচয় করাতে মেয়েটার হাত ধরে মেহনুরের মুখোমুখি করালো। মেহনুর সহজ চাহনিতে মেয়েটার দিকে তাকালেও মেয়েটার চাহনিতে বিষভরা ক্রোধ ছিল। মেহনুরের দিকে তাকিয়ে মার্জা প্রস্তুত গলায় বললেন, মেহনুর, এই দেখ, ও হচ্ছে রজনী ভাবির একমাত্র ভাতিজি। আগে তো আমাদের বাসাতেই থাকতো, এখন অবশ্য বিদেশ থাকে। ওর বাবা খুব ভালো মানুষ, একদিন উনার সাথেও দেখা করাবো। মার্জার পরিচয় পর্ব শেষ হতেই মেয়েটা নিজ উদ্যোগে হ্যান্ডশেক করার জন্য হাত এগিয়ে দিল, কৃত্রিম হাসি দিয়ে বলল, কেমন আছো মেহনুর? আমি অনামিকা। ছোট করে অনা ডাকলেই হবে। তুমি তো দেখছি আমায় জুনিয়র। নেভার মাইন্ড, কিসে পড়াশোনা করছো এবার? মেহনুর ছোট্ট একটা ঢোক গিলে ডান হাতটা বাড়িয়ে বলল, মাধ্যমিক। অবাকে হা করে তাকালো অনামিকা। মেহনুরের হাতটা আর হ্যান্ডশেকের জন্য ধরল না। আশ্চর্য মুখভঙ্গি নিয়ে চট করে মার্জার দিকে তাকালো, বিস্ময়াভূত দৃষ্টি দিয়ে তাকাতেই মেহনুরের দিকে তর্জনী তাক করে বলল, ওকে বিয়ে করেছে? সত্যি? আমি কি কানে ঠিক শুনছি মারু আন্টি? মার্জা এমন প্রশ্ন শুনে বিপাকে পড়লেন। অপ্রস্তুত হাসি দিয়ে একবার অনামিকার দিকে তাকালেন, আরেকবার থতমত দৃষ্টিতে মেহনুরের দিকে তাকালেন। মেহনুর ইতিমধ্যে তার দিকে প্রশ্নসূচকে তাকিয়ে আছে। মার্জা চটজলদি পরিস্থিতিটা অনুকূল করার জন্য প্রসন্ন হাসি দিয়ে বললেন, মাহতিমের ব্যক্তিগত পছন্দের উপর আমি কখনো বাধা দেইনি। তাছাড়া ও আমার দূর সম্পর্কীয় ঘনিষ্ঠ আত্মীয়ের নাতনি। এবার যখন ওদের বাড়িতে দীর্ঘদিনের ছুটিতে গেলাম, তখন ওকে ভালো লাগে, তাই ওদের দুজনকে সেখানেই বিয়ে করিয়ে দেই। অনামিকা উত্তর শুনে জোরপূর্বক হাসি দিয়ে আঙ্গুল নামিয়ে নিল। মার্জা সামনে না থাকলে আসলেই মেহনুরকে কঠিন কিছু বলে ফেলত। মিথ্যা অভিনয় চলমান রেখে দুজনের সাথেই ভালো ব্যবহার করল অনামিকা। এর মধ্যে মার্জার গুরুত্বপূর্ণ কল আসলো। মার্জা সেদিকে ছুটে যায়, সুযোগ বুঝে মেহনুরের কাছে ফলের জুস খাওয়ার বায়না করে সে। মেহনুর অতিথি আপ্যায়নের জন্য রান্নাঘরের দিকে যেতে থাকলে ওর যাওয়ার দিকে তাকিয়ে মুচকি হাসে অনামিকা। চোখ দুটো দুষ্কর্ম করার জন্য যেন জ্বলজ্বল করে জ্বলছে। জিন্সের ডান পকেটে হাত ঢুকিয়ে ফোন বের করে, কিছু একটা টাইপ করতেই কানে ঠেকালো আধা খাওয়া আপেলের ছোট্ট ছাপবিশিষ্ট দামি ফোন। কলের বিপরীতে কথা শুরু করতেই ঠোঁটের হাসিটুকু পাল্টে গিয়ে ক্রুদ্ধ আভা ফুটল। গলায় তেজ মিশিয়ে চাপা সুরে বলল, গেও মেয়ে এটা। এটাকে টাইট দেওয়া আহামরি কিছু না। আমি জানি না রজনী ফুপি কেন এটাকে আরামে থাকতে দিচ্ছে। সে কি আমার প্রতিটা ম্যাটার ভুলে গেছে? উহু, আমি তো চুপ করে থাকার জন্য এখানে আসিনি, কখনোই না। এই মেয়ের চামড়ায় যদি এসিড ঘষে দিতে হয়, তাও আমি করব। আমার চামড়ার কথা কিন্তু ভুলিনি। যেই দাগ আমার শরীরে বসিয়েছিল আমি এর চেয়ে 3 গুণ ডাবল চিহ্ন করে ছাড়ব। মাহতিমের দেওয়া প্রত্যেকটা পেইন আমি হিসেব করে রেখেছি, এখন শুধু দাবার গুটির মতো চাল দিতে থাকব। আমি মেহনুরকে ছাড়ব না। বিলাসবহুল কোয়ার্টারের সামনে বিশেষ গাড়িটা থামল। গাড়িটার পেছনে আরও 3টি সিকিউরিটি গাড়ি থেমেছে। সিকিউরিটি গাড়ি থেকে আর্মিদের বেশভূষার দুদল বেরিয়ে এলো। বিশেষ গাড়িটার কাছে দাঁড়াতেই গাড়ির ড্রাইভার সিটের দরজাটা ভেতর থেকে খুলল। ড্রাইভার লোকটা বেরিয়ে পেছনের সিটের দরজা খুলতেই সিকিউরিটি দল থেকে কজন সদস্য কোয়ার্টারের প্রবেশপথে এগিয়ে গেল। সেখানেও একইভাবে কিছু নিরাপত্তাকর্মী পাহারা দিচ্ছে, তাদের প্রত্যেকের হাতে লম্বা লম্বা বন্দুক। সিকিউরিটি টিমের সদস্যরা তাদের দিকে এগিয়ে যেতেই গম্ভীর গলায় প্রশ্ন করল, উনি ভেতরে আছেন? আপনারা খবর পাঠান, লেফটেন্যান্ট জাফর হাবিব এসেছেন। সিকিউরিটি টিমের একজন উত্তর দিল, জি আছেন।
আপনারা ভেতরে যেতে পারেন। আপনাদের আসার ব্যাপারে আগেই আমাদের কাছে ইনফর্ম করা হয়েছে। প্রত্যুত্তরে হ্যাঁ সূচকে মাথা নাড়াল। অপেক্ষা না করে জাফর হাবিব তার দলবল নিয়েই ভেতরে প্রবেশ করলেন। উনার পিছু গোটা সিকিউরিটি টিম আসতে থাকলে উনি হাতের ইশারায় একজনকে সামনে আসতে বললেন। পিছন থেকে একজন সেই ইশারা পেয়ে চট করে জাফর হাবিবের ডান পাশে এসে হাঁটতে লাগল। জাফর হাবিব যথেষ্ট রসিকপ্রিয় মানুষ, মাঝে মাঝে কথা বলার সঙ্গী হিসেবে মাইনুদ্দিনকে পছন্দ করে। লিফটে ঢুকে 3rd নাম্বারে ক্লিক করতেই মাইনুদ্দিনের উদ্দেশ্যে তিনি বললেন, বুঝলে মাইনু, লাইফে আজীবন লেগে থাকতে হয়। লাইফ যে কোনো পথে টান মারবে কেউ আন্দাজও করতে পারবে না। এই ডিপার্টমেন্টে কখনো পা দিয়েছ? মাইনুদ্দিন একটু ইতস্তত করতে লাগল। হাতে যদি বন্দুক না থাকতো তাহলে মাথাটা একটু চুলকে নিত। তবুও ইতস্তত গলায় সে বলল, না স্যার। লিফট উপরে উঠতে উঠতেই জাফর হাবিব প্রাণখোলা হাসি দিয়ে বললেন, না জানার তো কথা না। নৌবাহিনীর বিশেষ সদস্যরা এখানে থাকছে। এই ডিপার্টমেন্টে অবশ্য তোমাকে নিয়ে আসেনি। ছোট্ট একটা শব্দ করে সিলভারের দুদার দুদিকে সরে গেল। ওমনেই চোখের সামনে কাঙ্ক্ষিত ফ্লোর দেখতে পেলেন জাফর হাবিব। লিফট থেকে বেরিয়ে স্মৃতির পাতা নাড়াতে নাড়াতে আসলো ফ্ল্যাটের কাছে চলে এলেন তিনি। সিকিউরিটি টিমকে বাইরে থাকতে বলে দিলেন তখন। হালকা অফ হোয়াইট দরজাটা নতুনের মতো চকচক করছে। বন্ধ দরজার এক জায়গায় কালো ক্যাপিটাল লেটারে লেখা, মিস্টার আনসারি। জাফর হাবিব হাত উঠিয়ে ডানদিকে থাকা কলিং বেলটার বোতামে তর্জনী চাপ দিলেন। সাথে সাথেই বেলের শব্দ হয়ে থেমে গেল। কয়েক সেকেন্ডের মধ্যেই গোলগাল নোব এবং কিছু সিকিউরিটি সিস্টেম সম্পন্ন হয়ে দরজা খুলল। পাশে থাকা মাইনুদ্দিন আশ্চর্যভাবে এসব কীর্তিকাণ্ড দেখছে। তখনই ভেতর থেকে কাটকাট গলার আওয়াজ এলো, কাম ইন, আনসারি হেয়ার। আজ মস্ত আকাশের উপর বৃষ্টির গুরুভার পড়েছে। সেই গুরু ভারটা গুরুত্বের সাথেই থেমে থেমে পালন করছে কালো মেঘের আকাশ। বৃষ্টির প্রবল ধারায় শহরের আনাচে কানাচে করুণ বেহাল দশা। এখন পা ফেলতেও মানুষ দ্বিধাবোধ করছে। আজ বৃষ্টি তখনও থেমে যায়নি। কালো মেঘে পুঞ্জীভূত হয়ে বারবার আকাশ ফেটে স্ফুলিঙ্গ দেখা দিচ্ছিল। মেহনুর ফ্রিজ থেকে দুটো কমলা বের করে সমান্তলে ছিলে যাচ্ছে। তার অন্যমনস্ক দৃষ্টি এখন জানালার বাইরে আকাশের দিকে স্থির। মান অভিমানের গোলক ধাঁধায় আজ মেহনুর যথেষ্ট ক্লান্ত অনুভব করছে। এই ক্লান্তি সমস্ত দেহে বিষাদের মতো আঘাত করছে। আঘাতে নীরবে নীরবে ক্ষত হচ্ছে ভেতরের ছোট্ট মনটা। মেহনুর কমলার গা থেকে শেষ খোসাটা ছিলে নিতেই গায়ের সাথে ঘেঁষে দাঁড়ালো কেউ। অন্য কারোর উপস্থিতি টের পেতেই খানিকটা চমকে উঠে সম্বিত ফিরে পাশে তাকালো মেহনুর। ডানে তাকিয়ে দেখল মাহদি পাশে দাঁড়িয়ে আছে। বৃত্তের মতো গোল কমলাটা তার দুহাতের মুঠোয় দুভাগ হয়ে আছে। সেখান থেকে কমলার প্রতিটি অংশ আলাদা করে কাচের পিরিচ সাজাচ্ছে মাহদি। এটুকুনি দেবরের কার্যকলাপ দেখে আশ্চর্য হতে গিয়ে আকস্মাৎ হেসে দিল মেহনুর। মাহদির পিঠে হালকা মতন চাপড় মারতে গিয়ে সেটা আর করল না। হাতটা মাহদির মাথায় রেখে পরম স্নেহে চুলের ফাঁকে ফাঁকে বুলিয়ে দিতে থাকল। মাহদি এমন ভঙ্গিতে কাজ করতে লাগল যেন সে এসবে পুরনো দিনের দক্ষ কারিগর। মাহদির চুলের চামড়ায় আঙ্গুলের ডগা দিয়ে বুলিয়ে দিতেই প্রসন্ন হাসিতে বলল মেহনুর, তুমি এখানে কেন পুচকে দেবর? তোমার কি মোবাইলে খেলা নেই? আমাকে সাহায্য করতে হবে না। তোমার কিছু লাগলে বলো, আমি করে দেই। মাহদি বড়দের মতো গলাটা একটু খুকখুক করে কেশে নিল। কথা বলার জন্য গলাটা পরিষ্কার করতেই মেহনুরের হাত থেকে অন্য কমলাটা নিতে নিতে বলল, আমি আমার বউকে সাহায্য করছি। বউকে টুকটাক কাজে হেল্প করাই যায়। তাছাড়া অনা মনার কাছ থেকে দূরে থাকো। পারলে তোমার প্রিশিয়াস আইটেমগুলো লুকিয়ে রাখো। ঘর থেকে কিছু উধাও হলে সেই জিনিস আর ফিরে পাবে না। মাহদির কথায় ভ্রুদুটো কুচকে কপালে অসংখ্য ভাঁজ পড়ল। বাড়ির নতুন অতিথি নিয়ে কেমন ইশারা দিল। অনামিকা কি চোর নাকি চোরাই স্বভাবের অন্য কেউ? মেহনুরের মুখটা আর চোখে দেখতে পেল মাহদি। সাথে সাথে চোখ বুজে নিজেকে অনেকগুলো গালি দিল।
পরিস্থিতিটা তাড়াতাড়ি স্বাভাবিক করার জন্য তাড়াহুড়ো করে অন্য প্রসঙ্গ টেনে বলল, কমলা, সব সাজিয়ে দিয়েছি। তুমি কি এগুলোর জুস করবে? করলে তুমি সাবু খালাকে বলে দাও, খালা চমৎকার করে জুস বানিয়ে দিবে। মেহনুর মৃদু করে হেসে দিয়ে মাথাটা একটু নিচে ঝুঁকালো। মাহদির মাথায় ছোট্ট একটা চুমু দিয়ে তাকে চলে যেতে বলল। মাহদি আরও কিছুক্ষণ থাকতে চাইল, কিন্তু মেহনুরের কথা শুনে আর সেখানে থাকল না। মেহনুর আধুনিক যুগের যন্ত্রপাতি ব্যবহার করতে জানে না, গ্রামের সহজাত জিনিস দিয়েই শরবত বানানো শিখেছে। বড় মার কাছ থেকে শরবত বানানোর যেসব কৌশল রপ্ত করেছিল, সেগুলো একে একে ফলাতে থাকলে রান্নাঘরের দরজার আড়াল থেকে সবকিছু দেখতে লাগল মাহদি। চোখ দুটো সর্বক্ষণ মেহনুরের উপরেই আটকে আছে। বাড়িতে যে দুটো ডাইনির আগমন হয়েছে, তাদের আশাটা এই মুহূর্তে ঘোর অমঙ্গল। দরজার বাইরে থেকে উকি দিয়ে তাকিয়ে থাকলে হঠাৎ হাতে হেঁচকা টান খায় মাহদি। ভয়ের চোটে গলা ফাটিয়ে আম্মু বলে চিৎকার দিবে, সেটারও সুযোগ আর রইল না। মুখের উপর কঠিনভাবে হাত চেপে ধরল কেউ, তার হাত দুটো পিছমোড়া করে শক্তভাবে ধরে আছে। চোখ খুলে ঠিকঠাক মতো অজ্ঞাত ব্যক্তিকে দেখবে, সেটারও কোনো ব্যবস্থা নেই। বুকটা টিপটিপ করে কাঁপতেই সেকেন্ডের ভেতর ঘেমে উঠল মাহদি। হাত মুখ চোখ সাময়িকভাবে বন্ধ করে দিল। এর নাকের ইন্দ্রিয় শক্তি তখনও সচলভাবে কাজ করছে। নাকে যে মিষ্টি পারফিউমের সুবাস পাচ্ছে, সেটা ঠিকমতো আন্দাজ করতেই পুরো দেহ যেন শিরশির করে কেঁপে উঠল। তীব্র আতঙ্কে কিচ্ছু বলল না মাহদি, শুধু চুপ করে অপেক্ষা করতে লাগল। মাহদিকে স্বল্প সময়ের ভেতর টেনে এনে রুমের দরজার সাথে ঠেসে ধরল। ছোট্ট মুখটার দুগালে বাঘের থাবার মতো শক্ত করে চেপে ধরলে ঠোঁট ধীরে ধীরে উঁচুতে উঠে গেল। মাহদির দিকে কড়া দৃষ্টি ছুঁড়ে হুঙ্কার দিয়ে বলল, চোখ খোল। কণ্ঠের তীব্রতায় আরেকবার শিউরে উঠল মাহদি। পিটপিট করে চোখ খুলে তাকাতেই চোখভর্তি পানিগুলো টলমল করে উঠল ওর। মনেমনে যে ব্যক্তিকে নিয়ে ছক কষেছিল, সেটা পুরোপুরি খাপে খাপ মিলে গেছে। গালটা যেভাবে চেপে ধরেছে, মাহদি গোঙানো সুরেও আওয়াজ করতে পারছিল না। সেইকরা চাহনিটা ওর মুখের কাছে এসে আবারও নিচু সুরে বলল, তুই ওখানে দাঁড়িয়ে কি করছিলি? কোনো মিথ্যা বলতে যাবি না। আমার চোখ ফাঁকি দিয়ে নজরদারি করবি, সেটা ভুলে যা মাহদির বাচ্চা। তোর ভাই যে নেই, এইবার তোকে আর তোর বউকে কে রক্ষা করবে? নীতিরাও নেই, সৌভিকরাও বাড়ি ফিরেছে। তোর বোকামার্কা মা থাকার চেয়ে না থাকাও ভালো। সে আমার কোনো কিছুই করতে পারবে না। তুই সাবধানে থাকিস। তোর ভাই আমার সাথে যা করেছিল, সেটা যদি একটুখানি জায়গা মতো পৌঁছে দেই, তাহলে ওই গেয়োর অবস্থা কেমন হবে সেটা ভালো মতো চিন্তা করে নিস। আমাকে রাগাতে যাস না। তোর ভাইকে বলিস অনামিকা এখানে শান্তিমতো থাকতে এসেছে। আমার সাথে যদি তামাশা করার চেষ্টা করে, ক্ষতিটা ওর কলিজার উপর টেনে খুবলে করব। টলমলানি অশ্রুগুলো এক এক করে গাল বেয়ে নামতে লাগল। মাহদি কাঠোকাঠ ভঙ্গিতে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। চোখ থেকে যে অশ্রুগুলো পড়ছিল তাও অবিরামভাবে পড়ছে, তাতে কোনো প্রকার হেলদোল নেই। অনামিকা গালটা ছেড়ে দিতেই সোজা হয়ে দাঁড়াল। ছেড়ে রাখা সিল্কি চুলগুলো উঁচু করে ঝুঁটি করল। মাহদি শুষ্করুক্ষ গলায় ঢোক গিলে কাপা কাপা সুরে বলল, যাই। অনামিকা হাসিহীন মুখে দাম্ভিকতার ভঙ্গিতে মাথাটা হ্যাঁ করে নাড়াল। ডান হাতের তর্জনী তুলে বেরিয়ে যাওয়ার ইশারা করল। মাহদি ভয়ে ভয়ে চোখ নত করে নোব ঘুরিয়ে দরজা খুলল। বাইরে পা দিতেই অনামিকার কণ্ঠটা ফের বেজে উঠল, তোর মাকে কিছু বলতে যাস না মাহদি। এবার কিন্তু টর্চার তোর উপর করব না, তোর বউ করা মেহনুরের উপর চালাতে থাকব। মুখটা একদম স্কচট্যাপের মতো বন্ধ করে রাখবি, না হলে এটার পরিণাম মোটেও ভালো হবে না। দরজার নোব ধরে থম মেরে দাঁড়িয়ে আছে মাহদি। রাগে শরীরের প্রতিটি কোষ যেন বিক্ষোভ করে উঠছে। আজ যদি তার ক্ষমতা থাকত, তাহলে মাহতিমকে ডেকে এনে একেবারে ওর শিরায় শিরায় শিক্ষা ঢুকিয়ে ছাড়ত। মাহদি মাথাটা পিছু না ঘুরিয়ে ছোট্ট করে বলল, ঠিক আছে, বলবো না। নোব ছেড়ে দরজার বাইরে পা বাড়ালো মাহদি।
হাতের উল্টো পিঠে চোখ দুটো ভালো করে মুছল। নিজের রুমের দিকে যেতে যেতেই অনেক কিছু ভাবতে লাগল। তার একটু আগের ভয়ার্ত মুখটা এখন যেন আকাশের মতো কঠোর হয়ে আছে। যে চোখে ভয় গ্রাস করেছিল সেটা আকস্মিকভাবে বদলে গেছে। বুকের ভেতর তরতাজা রক্তগুলো রাগে ক্ষোভে উত্থাল করছে এখন, কিছুতেই শান্ত হতে চাচ্ছে না ক্ষুব্ধ বিক্ষুব্ধ মন। সাদা পরিষ্কার ডিভানে বসে আছেন জাফর হাবিব। পায়ের উপর পা তুলে রেখেছে সে। ঠিক সামনের টেবিলে পেটমোটা ধরনের দামি একটা বোতল সাজানো আছে। তিনি বোতলটার দিকে তীক্ষ্ণদৃষ্টি ছুড়ে দেখতে লাগলেন। ইংরেজি অ্যালফাবেটে গভীর মনোযোগ ঢেলে দিয়ে হঠাৎ মনেমনে উচ্চারণ করে উঠলেন, বিদেশি মাল, উফ। ভদ্রলোকের মুখোমুখি সোফায় সাধারণ কায়দায় বসে আছে মাহতিম। জাফর হাবিবের তৃষ্ণার্ত মুখটা দেখতে পেয়ে ঠোঁটে তার বাঁকা হাসি দেখা দিল। টেবিলটার দিকে হাত বাড়িয়ে পেটমোটা বোতলটা হাতে নিল। প্রফেশনাল স্টাইলে ছিপি খুলতেই জাফর হাবিব চোখ ছোট করে বললেন, ইজ দিস ট্রু ইয়াং বয়? তুমি কি ওগুলো চেখে দেখো? সবই তো দেখছি অ্যাব্রড কান্ট্রির হাইপ মাল। ঠোঁটের হাসিটা আর বাঁকাভাবে রইল না, এবার যেন চওড়া করে হেসে দিল। ছাত করে শব্দ হতেই বোতল থেকে ফেনা মতো কিছু পানীয় মাহতৈমের হাত গড়িয়ে পড়তে থাকল। এরপর কাচের গ্লাসের কাছে মুখ ঠেকিয়ে ঢকঢক করে সামান্য পানীয় ঢেলে নিল। আধা ভর্তি গ্লাসটার নিচে থাকা চিকন দণ্ডটা দোয়াঙ্গুলের ফাঁকে চেপে ধরল। এরপর তরল পানীয় দ্বারা পরিপূর্ণ গ্লাসটা এগিয়ে দিল। স্বাভাবিক ভঙ্গিতে প্রসন্ন হাসিতে বলল, আপনাদের জন্য কালেকশন রেখেছি স্যার, এসব আমার জন্য না। মাহতিমের হাত থেকে সেও একইভাবে দোয়াঙ্গুলের ফাঁকে নিল গ্লাসটা। ঠোঁটের কাছে গ্লাস ঠেকিয়ে ছোট্ট একটা চুমুক দিল। তৃপ্তিতে চোখমুখ বুজে এলো তার। মাহতিম এটা ভালো করেই জানে তার থেকে ঊর্ধ্বতন পদের মানুষদের কিভাবে হ্যান্ডেল করা লাগে। মাহতিম একপেশে হাসি দিয়ে নিজেও পায়ের উপর পা তুলে নিল। সোফায় আয়েশি ভঙ্গিতে বসতেই বাকনুইটা সোফার হ্যান্ডেলে ঠেকিয়ে দিল। জাফর হাবিব তৃপ্তিজনক সুখ থেকে বিচ্যুত হয়ে আবার চোখ খুলে তাকালেন। মাহতিমকে চতুর চাহনিতে তাকিয়ে থাকতে দেখে হাসি দিয়ে বললেন, শুনলাম নতুন বিয়ে করেছ, কথাটা কি সত্যি না গুজব? তোমার বিয়ে নিয়ে যেই গুজব রটে, মাই গড, বিশ্বাস করতে গিয়েও ভরকে যাই। মাহতিম ওই ভঙ্গিতেই জবাব দিল, না, এবার সত্যি শুনেছেন, বিয়ে করেছি। জাফর হাবিব কেবল আরেক চুমুক দিতে যাচ্ছিলেন, পথিমধ্যে এমন কথা শুনে বিস্ময় দৃষ্টিতে বললেন, কে সেই ভাগ্যবতী মেয়ে? আমি কি তাহলে ফাইনালি আনসারীর বিয়ের সংবাদ শুনলাম? আমি তো ভেবেছি চিরকুমার থাকার প্রতিজ্ঞা করে বসে আছো। মাহতিম চিরকুমার শব্দটা শুনেই ফিক করে হেসে দিল। জাফর হাবিবের দিকে সদ্য খোলা বোতলটা আবার এগিয়ে দিতেই গ্লাস ভর্তি করে দিল। পুনরায় আগের মতো বসলে পরিষ্কার হাসিতে বলল মাহতিম, বিয়ে করেছি এটা সত্য। ভাগ্যবতী না বলে ভাগ্যবান বলুন মেজর। ভাগ্যটা বলতে গেলে আমার। এমন সময়ে আমার লাইফে কেউ চলে আসবে এটা ধারণা করতে পারিনি। তবে এখন যেহেতু এসে গেছে, সেক্ষেত্রে আমার ভাগ্য বলা চলে। মেজর জাফর হাবিব হাসতে হাসতে হঠাৎ মলিন হয়ে গেলেন। হাতের গ্লাসটা ঠোঁটে না ঠেকিয়ে টেবিলে রেখে দিলেন। চোখ দুটো কিছুক্ষণ বন্ধ করে চুপ করে বসে রইলেন। জোরে একটা নিঃশ্বাস ছেড়ে চোখ বন্ধ অবস্থায় বলতে লাগলেন, তোমার বাবার হাসি হাসি মুখটা দেখতে পাচ্ছি মাহতিম। আমার দিকে সে হাসছে। আমি যদি এখন ওর দিকে এগিয়ে যাই তাহলে ও আমাকে ঝাপটে ধরে নাচবে। কি অমায়িক হাসি! এত সুন্দর হাসিটা ওই শেষ সাক্ষাতে দেখেছিলাম। চোখের সামনে মৃত্যু দেখেও আমার দিকে হাসছিল। হাত নাড়িয়ে টাটা দিতেই চোখের পলকে মিলিয়ে গেল। বৈদ্যুতিক শক খাওয়ার মতো তৎক্ষণাৎ চোখ বন্ধ করল মাহতিম। নিঃশ্বাসটা আচানক আটকে গিয়ে কোথাও ছুরির মতো ঢুকে গেল। বন্ধ চোখজোড়া কুঁচকে নিতেই ঠোঁট খুলে নিঃশ্বাস ছাড়তে লাগল। চোখের কুঁচকে রাখা ভাবটা ধীরে সুস্থে স্বাভাবিক হয়ে পরিষ্কার দৃষ্টিতে তাকাল। জাফর হাবিব চোখের উপর রুমাল চেপে ধরে আছেন। ভদ্রলোক যে সহকারী বন্ধুর মৃত্যু যন্ত্রণায় ব্যথা অনুভব করছেন, সেটা পরিদৃষ্ট। মাহতিম গলা খাকারি দিয়ে একটু কেশে নিল।
ইঙ্গিতে জাফর হাবিব শান্ত হয়ে আবার প্রাণোচ্ছল হাসিতে স্বাভাবিক হয়ে উঠলেন। হাসিটুকু ধরে রেখে গ্লাস তুলে বললেন, নাম কি? কোথাকার মেয়ে? শহরের তো। মাহতিম সহজ ভঙ্গিতে বলে উঠল, ম্যাডামের নাম মেহনুর। আমার মায়ের দূরসম্পর্কীয় আত্মীয়, গ্রামে ওদের বসতবাড়ি আছে। জাফর হাবিব উত্তর শুনে পানসে মুখে তাকালেন, কিছুটা কৌতূহল নিয়ে বললেন, মার্জা ভাবির ওই রিলেটিভ না তো? তুমি কাকে বিয়ে করেছ? মাহতিম সকল কৌতূহল ধূলিসাৎ করে গোড়া করে বলতে লাগল, এবার যে অনেক দিনের ছুটি নিয়েছি তা তো আপনি জানেন। ছুটিটা মূলত ওদের বাড়িতে গিয়েই নেওয়া হয়েছে। মায়ের ফোর্স দেখে ডিপার্টমেন্ট থেকে প্ল্যান মোতাবেক 4 দিনের ছুটি নিয়েছিলাম। মা বায়না ধরল তার আত্মীয়ের বাড়ি যাবে। না করতে পারিনি। তার সঙ্গেই আমার ভাইবোনদের নিয়ে গেলাম। সেখানে সবকিছু নর্মাল দেখা গেলেও কোনো কিছু অ্যাবনর্মালের চেয়ে কম লাগেনি। আমি ছাড়া বিষয়টা কেউ ধরতে পারেনি, ইভেন মাও না। আমি যখন গেলাম সেদিন থেকেই ওই বাড়িতে অনেক কিছু টের পেয়েছি। সবচেয়ে বড় রহস্য হলো ওই প্রবীণ বয়সী হান্নান শেখ, যিনি কিনা মেহনুরের আপন দাদা। আপনি কি আমার পয়েন্ট ধরতে পেরেছেন মেজর? মেজর হাবিব চোখকান সজাগ করে তাকালেন। এতক্ষণ পর তার সবল মনটা মাহতিমের কথায় অন্য কিছুর আভাস টের পাচ্ছে। বিশাল বড় প্রশ্নটা ঘূর্ণিপাকের মতো ঘুরপাক খাচ্ছে। তিনি প্রশ্নটা না করে পারলেন না। তুমি কি মেহনুরকে অন্য উদ্দেশ্যে বিয়ে করেছ মাহতিম? তোমার ভেতরে কি চলছে খুলে বলো তো। মাহতিম তৎক্ষণাৎ নিজের মতামতটা পরিষ্কার করে বলল, ওকে বিয়ে করার পেছনে কোনো মোটিভ রাখিনি মেজর। ও আমার একান্ত ব্যক্তিগত মানুষ। ওকে সম্পূর্ণরূপে মন থেকে চেয়েছি। ওই একমাত্র ব্যক্তি যার সামনে আমার মস্তিষ্ক কখনো কাজ করে না। মেজর আশ্চর্য হয়ে চোখ দুটো বড় বড় করলেন। আশ্চর্যের সীমাটা এমনভাবে গলা উঁচিয়ে ফলালেন সেটা মাইনুদ্দিনের কান অবধি পৌঁছে গেল। মাইনুদ্দিন বিস্ময়ে চমকে গেলেও মাহতিম তখন মেজরের অবস্থা দেখে হাসি দিয়ে ফেলল। মেজর হাবিব তখন আহাম্মক হয়েই বলতে লাগলেন, কি তাজ্জব কারবার দেখি! এত বছরেও যা শুনতে পারলাম না সেটা নাকি এখন শুনি। মাহতিম, তোমার ওয়াইফ আসলেই সাইলেন্ট কিলার। মেবি সে নিজেও জানে না কাকে সে গুরুতরভাবে ঘায়েল করেছে। মাহতিম হাসিটুকু কমাতে কমাতে এক পর্যায়ে গম্ভীর হয়ে গেল। পিঠটা সোফায় ঠেকিয়ে কিছুটা চিন্তিত ভঙ্গিতে বলল, ওর বয়সটা কম ছিল বলে ফার্স্ট স্টেপে ভেবেছিলাম আংটি পরিয়ে রেখে যাই। কিন্তু মন সায় দেয়নি মেজর। মনে হচ্ছিল ওকে রেখে গেলেই কিছু না কিছু একটা ঘটবে। হান্নান শেখকে দেখে প্রথম যেই খটকাটা লেগেছিল সেটার হিসাব কিছুদিন আগে মিলিয়েছি। আপনার কি অপারেশন ঝিলতলার কথা মনে আছে? মেজর হাবিব কপাল কুঁচকে তাকালেন, ডানে তাকিয়ে খোলা জানালার বাইরে সতর্ক দৃষ্টি দিয়ে আবার মাহতিমের দিকে ফিরলেন। দেয়ালের যদি কান না থাকে তবেই এখন ভালো। মেজর হাবিব একটু এগিয়ে এসে প্রশ্নাত্মক গলায় বললেন, যেই অভিযানটা তোমার আন্ডারে লিড হয়েছিল সেটার কথা বলছো না? মাহতিম হ্যাঁ ভঙ্গিতে মাথা নাড়িয়ে দিল। মেজর হাবিব কপাল কুঁচকে কিছু একটা ঘোরতরভাবে চিন্তা করতে লাগলেন। মাহতিম উনার চিন্তার জটটা আরেকটু খুলে দিতেই স্বর নামিয়ে সাবধানী কণ্ঠে বলল, আপনাকে আমি এজন্যই ডেকেছি কারণ আপনাকে আমার দরকার। কালাম সর্দার নামটা তো শুনেছেন নিশ্চয়ই? অপারেশন ঝিলতলা নামে যেই অভিযানটা করেছিলাম সেখানে সবগুলো আসামি ধরা পড়লেও মূল আসামি পলাতক ছিল। জাফর হাবিব কপালে জমা বিন্দু বিন্দু ঘামগুলো অশ্রু মুছা রুমালে মুছে নিলেন। তিনিও স্বর নামিয়ে সজাগ হয়ে বললেন, তুমি কাকে সন্দেহ করছো মাহতিম? মেহনুরের দাদাকে নাকি? তুমি কথা না প্যাঁচিয়ে সোজাসাপটা বলো। মাহতিম স্থির হয়ে জাফর হাবিবের দিকে তাকিয়ে আছে। এদিকে উত্তর শোনার জন্য জাফর হাবিব প্রচণ্ড খচখচ অনুভব করছেন। তিনি সহ্য করতে না পেরে আরেকবার তাগাদা দিলেন। এবার মাহতিম নতমুখে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে বলল, সাসপেক্ট পারসন দুজন মেজর। 1, আমার শ্বশুর মশাই। 2,
আমার দাদা শ্বশুর। বাকশূন্য দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইলেন জাফর হাবিব। মুখের ভাষাও যেন হারিয়ে গেছে ওনার। এত বড় আসামির সন্ধান কিনা অনাকাঙ্ক্ষিতভাবে পাওয়া গেছে আজ। এতদিন পরও মাহতিম সেই কেসটা সগোপনে চালিয়ে যাচ্ছে, সেটা দেখে তিনি অবাক। ঠিক কিভাবে প্রতিক্রিয়া দিবেন বুঝতে পারছেন না, শুধু ভেতরে ভেতরে বুঝে নিয়েছেন মাহতিম খুব ভয়াবহ ধরনের চিন্তা কষে রেখেছে। সেটা যে কতটা ভয়াবহ হবে, তিনি আবারও চোখ বন্ধ করে দেখতে লাগলেন। স্টাডি টেবিলের সামনে বসে পিসি অন করল মাহদি। ছুটি কাটানোর পর অনেকদিন যাবৎ পিসিতে হাত দেওয়ার সুযোগ পায়নি। আজ অনেকটা বাধ্য হয়েই জেদের ব্যতি রেখে পিসির সামনে চেয়ার টেনে বসল, মাউসে ক্লিক করে কাঙ্ক্ষিত পাসওয়ার্ড দিয়ে পিসির সিকিউরিটি শেষ করল। মাউস ঘুরিয়ে ফিরিয়ে কায়দা মতো জিমেইলে এন্ট্রি করল, টেবিলের নিচে হাত রেখে ড্রয়ারের মতো টান দিয়ে কিবোর্ড বের করল। এক নাগারে ফুল স্পিডে বাংলা শব্দ টাইপ করতে থাকল মাহদি। দক্ষ হাতে সম্পূর্ণ একটা জিমেইল সম্পন্ন করে অন্য জিমেইল অ্যাড্রেসের সাথে সাথে সেন্ড করে দিল। জিমেইলটা সেন্ড করতেই জোরে জোরে দুটো নিঃশ্বাস ছেড়ে টেবিলেই মাথাটা নত করে রাখল। চোখ বুজে অস্ফুট সুরে বারবার বলতে লাগল, তুমি চলে এসো ভাইয়া, চলে এসো, তুমি এবার চলে এসো প্লিজ। গুনে গুনে 10 মিনিট যেতেই মাহদির ডান থাইটা সুরসুর করে উঠল। মাহদি তৎক্ষণাৎ বেজায় স্পিডে ট্রাউজারের ডান পকেটে হাত ঢুকিয়ে দিল, একটানে অ্যান্ড্রয়েড ফোনটা বের করতেই স্ক্রিনের দিকে তাকিয়ে ইয়াহু বলে মৃদু শব্দে চিল্লিয়ে উঠল। তড়িঘড়ি করে চেয়ার থেকে উঠে রুমের দরজাটা লক করে বিছানায় উঠে বসল। কলটা রিসিভ করে কানে ঠেকাতেই চটপট গলায় বলল, ভাইয়া তুমি কেমন আছো? তুমি মায়ের সাথে কথা বলো আর আমাকে কল দাও না? আমাকে কি মনে পড়ে না? ওপাশ থেকে ব্যস্ত গলায় কিছু বলতে গিয়েও চুপ রইল মাহতিম। দোকানে ইয়ারপড ঢুকিয়ে সেও টেবিলে বসে পিসিতে গুরুত্বপূর্ণ কাজ করছে। মাহদি কোনো সারা শব্দ না পেয়ে খেপাটে ভঙ্গিতে বলল, আমার বউকে তুমি কি বলেছ? হ্যাঁ, বিয়ে করেছ কি কাঁদানোর জন্য? এবার কিবোর্ডের উপর হাত থেমে গেল মাহতিমের। কিছুটা বিচলিত হয়ে জিজ্ঞেস করল, আমি তো মাকে ছাড়া আর কাউকে কল দেইনি। ও কাঁদবে কেন? মাহদি ঠোঁট ফুলিয়ে রাগ দেখিয়ে বলল, কল দেওয়া কি উচিত না? আমার বউ কি টেনশন করে না? তুমি এত খারাপ জানলে জীবনেও আমার বউকে বিয়ে করতে দিতাম না। 10 বছর পর আমিই ওকে বিয়ে করে আনতাম। মাহতিম বিরক্ত হয়ে বলল, চর খাবি? আমি আসলো কিন্তু কঠিন চর লাগাবো। আমার বউকে তোর বউ বলা বন্ধ করিস। চর কিন্তু একটাও মাটিতে পড়বে না। মাহদি নিজের চিকন ভ্রুদুটো কুঁচকে ক্ষুব্ধ কণ্ঠে বলল, যেটা তোমার ওটা আমার, যেটা আমার ওটা আমারই। বেখাপ্পা উত্তর শুনে বোকা বনে গেল মাহতিম। এটুকুনি বদমাশের মাথায় কি জটিল জটিল কথা ঢুকে গেছে। মাহতিমকে চুপ থাকতে মাহদি নিজেই বলে উঠল, ভাইয়া শুনো, আমাদের বউ ঠিকমতো নিজের খেয়াল রাখছে না। কি করা উচিত বলো? আমাদের বউ শুনে আর নিজেকে থামাতে পারল না মাহতিম, ফিসফিস করে হেসে উঠল পিসির সামনে। ফাজিলটাকে ধরে কঠিনভাবে কান মোচড়াতে ইচ্ছে করছে। শেষমেশ কিনা আমাদের বউ বলে আখ্যা। মাহতিম অনেক কষ্টে নিজের হাসি আটকে মাহদির উদ্দেশ্যে বলল, শোন বেটা, ও আমার বউ। ওকে ভাবি ডাকতে শিখ। পারলে ভাবি আম্মা ডাকবি, ভাবি আম্মা। বুঝছিস? মাহদি নাছরবান্দার মতো জবাব দিল, না, ও আমার ভাবি টাবি না। ও আমার বউ। তোমার বউ মানে আমারও বউ। তুমি যখন বুড়ো হয়ে যাবে তখন আমি ওকে বিয়ে করে ফেলব। মাহতিম হাফ ছেড়ে সশব্দে নিঃশ্বাস ছাড়তে লাগল। এসব পাকনা পোলাপানদের সাথে যুক্তি লাগিয়ে পারা যাবে না। মোদ্দা কথায় আসার জন্য জোর দিল মাহদির কণ্ঠটা বিমর্ষ আকার ধারণ করল। যেই প্রফুল্ল স্বরটা এতক্ষণ ছিল সেটার পরিবর্তে একরাশ বিষণ্ণ সুর ভর করে বলল, তোমার রুমের ফ্লোরে বসে ও খুব কাঁদছিল ভাইয়া। ও তোমার জন্য প্রতিদিন যেই ডায়েরিটা লিখত ওটা বৃষ্টির পানিতে নষ্ট হয়ে গিয়েছে।
যেই হাতটায় নীতি আপু ব্যান্ডেজ করে দিয়েছিল সেটা পরশুদিন মা খুলে দিয়েছে। ঘা শুকায়নি ভাইয়া, এখন তো ঠিকমতো খাওয়া দাওয়া করে না। সকালে জোর জবরদস্তি করে কয়েক লোকমা মা খাওয়ায়, এরপর যে তোমার রুমে ঢুকে সেখান থেকে সহজে বেরোয় না। আজ ওই অনামিকা এসেছে, এখনো ওর কানে কিছু ঢুকায়নি। আমি আশেপাশে ঘুরি দেখে আমাকে অনেক শাসিয়েছে ভাইয়া। তুমি প্লিজ প্লিজ চলে এসো। কলের বিপরীতে স্তব্ধ হয়ে আছে মাহতিম। চোখের সামনে থাকা পিসিটা বিমূঢ় দৃষ্টিতে বন্ধ করে দিল। সহসা কিছুক্ষণ নীরব থেকে কোমল গলায় বলল, তোকে কিছু করেছে? মাহদি বিষণ্ণ গলায় বলল, না ভাইয়া, শুধু গালটা। কথা শেষ করার আগেই ফোনের ওপাশ থেকে বিকট শব্দ শুনল মাহদি। আচমকা ভয় পেয়ে কান থেকে ফোন পড়ে গেল ওর। দ্রুত ফোনটা তুলে আবার কানে ঠেকাতেই টুট 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 শুনতে পেল। রাতের খাবার শেষে কেবল বিছানায় এলেন মার্জা। সঙ্গে করে তিনি মেহনুরকেও নিয়ে এসেছেন। আজ তিনি মেয়েসোম বৌমার সঙ্গে গল্প করতে করতে ঘুমাবেন বলে চিন্তা করেছেন। পুরনো দিনের আবদ্ধ স্মৃতির কারখানাটা খুলে দিবেন আজ, সেখান থেকে অসংখ্য মধুর স্মৃতি বের করে মেহনুরকে শোনাবেন। মেহনুর একটু একা থাকার সুযোগ খুঁজে যাচ্ছিল, কিন্তু সুযোগটা সে পায়নি। মার্জার উৎসুক মুখটা দেখে বলতেও পারেনি আজ তার মন খারাপ, ভীষণভাবে খারাপ। একাকিত্বের মাঝে অন্ধকার রুমে সময় কাটাতে ইচ্ছে করছে। কিভাবে মনের চূর্ণ বিচূর্ণ অবস্থা সম্পর্কে মার্জা বলবে? এমন কোনো সিস্টেম যদি থাকত যেখানে মনের সব কথা অটোমেটিক আশেপাশের মানুষগুলো বুঝে ফেলত, তাহলে এমন অসহ্য যন্ত্রণা থেকে মুক্তি পেত মেহনুর। মার্জা বিছানায় শুয়ে শুয়ে অনায়াসে সকল কথা বলতে লাগলেন। একে একে সব ঘটনা খুলে বলতেই কখন যে নিদ্রার রাজ্যে তলিয়ে গেলেন সেটা নিজেও ধরতে পারলেন না। পাশে থাকা মেহনুর টেবিল ল্যাম্পটা বন্ধ করে মার্জা গায়ে পাতলা কম্বলটা টেনে দিল। বিছানা থেকে নেমে চুপি চুপি সেখান থেকে বেরিয়ে এলো। আবছা অন্ধকারে পা চালাতে চালাতে আঁচলটা চোখে ডলছিল বারবার। বন্ধ রুমটার কাছে এসে ডানহাত বাড়িয়ে ধাক্কা দিল। দরজাটা খুলে গেলে ভেতরে ঢুকল মেহনুর। দরজাটা চাপিয়ে দিয়ে রুমের সুইচবোর্ড থেকে ড্রিম লাইটটা জ্বালিয়ে নিল। শূন্য রুমের শূন্য বিছানায় পা উঠিয়ে বসল। মাহতিমের একান্ত নিজস্ব বালিশটা টেনে এনে কোলের উপর রাখল মেহনুর। বালিশটার দিকে দৃষ্টি দিয়ে তাকাতেই টপটপ করে গোল গোল বিন্দু কণা বালিশের উপর পড়তে লাগল। কাপা কাপা গলায় হালকা সুরে বলে উঠল, আমাকে মাফ করতে চলে আসুন। ঝোড়ো ঝোড়ো করে চোখ থেকে ফোঁটায় ফোঁটায় অশ্রু ঝরছে। রাত্রিকালীন নিরিবিলি সময়টা লুকিয়ে থাকা ব্যথাকে জাগিয়ে দিচ্ছে যেন। ঘুমন্ত শহরটা নিদ্রা মগ্নে ডুবে গেছে ভীষণভাবে, কোথাও কেউ জেগে নেই আজ। চারপাশটা এত নীরব হয়ে উঠল, শেষমেশ কেবল টিকটিক করে ঘড়ি চলার আওয়াজটা স্পষ্ট হতে লাগল। মেহনুর ঢোক গিলে চোখ খুলে তাকাতেই বালিশটা জায়গামতো রেখে দিল। মাহতিমের পাঠানো বইগুলো নেড়েচেড়ে দেখার জন্য উঠতে উদ্যত হল মেহনুর। হঠাৎ নীরবতার সন্ধিক্ষণে ছেদন ঘটিয়ে বহুদিন পর টানা এক সপ্তাহ একদিন শেষের রাত্রিরে ফোন বেজে উঠল। নীরব রুমটায় বিকট আওয়াজের জন্য কেমন ভুতুরে ভুতুরে ঠেকেছে। মেহনুর প্রথমে অবিশ্বাস করলেও শেষে দেখল ঠিকই ফোন বাজছে, সেটা বালিশের পাশ থেকে বেজেই চলছে। বুক ভরা সাহস নিয়ে জোরে জোরে দম নিতেই ফোনটার কাছে এগিয়ে গেল মেহনুর। ঠান্ডা হয়ে আসা হাতটা আস্তে করে ফোনের নিচে ঢুকিয়ে সেটা মুঠোয় তুলে নিল। স্ক্রিনের দিকে তাকাতেই আনন্দ অশ্রু মিলিত চাহনিতে হু হু করে কেঁদে উঠল মেহনুর। চলবে ইনশাআল্লাহ।